হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ ওকে, দাদা হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ওকে, ওকে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা শুরু করি। সকলকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা সমাসের পার্ট 2 আলোচনা করব। আগের দিন আমরা অব্যয়ীভাব সমাস অতি সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আমরা শুরু করব। আজকে আমরা কি কি দেখব? সংক্ষেপে তৎপুরুষ সমাস মনে রাখার কৌশলগুলো কি কি, এবং আজকে আমরা দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ পর্যন্ত পড়ার চেষ্টা করব যতটা সময়ের মধ্যে আমাদের সম্ভব হয়। দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষের পরেও কিন্তু তৎপুরুষের আরও বিশেষ বিশেষ বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আরও কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। সেটা এক শেষ হতে পারে, দ্বন্দ্বের মানে তৎপুরুষের মধ্যেও থাকে, দ্বন্দ্বের মধ্যেও থাকে, বিভিন্ন জায়গাতে থাকতে পারে। একাদশী তৎপুরুষ রয়েছে, একদেশী তৎপুরুষ রয়েছে, প্রাদি তৎপুরুষ, গতি তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ, এই যেগুলো আমরা পরের ক্লাসে করব। আজকে দেখব যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কিভাবে শুধুমাত্র শব্দ দেখেই বলে দেওয়া যাবে যে এটা এই তৎপুরুষ হয়েছে। আমাকে কোনো বিশেষ নিয়ম মনে রাখতে হবে না, কোনো সূত্র আমার কাজে লাগবে না, একটা সূত্রও কাজে লাগবে না, কোনো সূত্রই লাগবে না। এবং ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে কোথায় কোথায় ষষ্ঠী তৎপুরুষ হবে না, এইটাকে আমাকে বেশি জানতে হবে। তাহলে ষষ্ঠী তৎপুরুষটা সহজ হয়ে যাবে। বাকিগুলোতে কোথায় কোথায় হবে জানতে হয়, কিন্তু ষষ্ঠীতে জানতে হয় কোথায় কোথায় হবে না। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তৎপুরুষ সমাস। আগের দিন আমরা দেখেছিলাম যে অব্যয়ীভাব সমাস পূর্ব পদার্থ প্রধান হয়েছিল, এবং পূর্ব পদ বলতে কি বোঝায় আর পূর্ব পদার্থ বলতে কি বোঝায় দুটোই কিন্তু আমরা সেপারেট করে দেখিয়েছিলাম। আজকেও আমরা সেটি দেখার চেষ্টা করব যে পূর্ব পদ কি, পূর্ব পদার্থ কি, উত্তর পদ কি, উত্তর পদার্থ কি, তৎপুরুষে কেই বা প্রধান হয়, আর প্রধান বলতে কি বোঝায়। এতদিন শুনে এসেছি যে তৎপুরুষ সমাসে উত্তর পদার্থ প্রধান হয়। কেমন ব্যাপারটা? মানে তো বুঝতে হবে তৎপুরুষ সমাস কি। মানে ছাড়া বোঝা যায়? মানে ছাড়া কি সমাস হয়? অর্থ ছাড়া কি সমাস হয়? না, কোথাও অর্থ ছাড়া সমাস হয় না। আচ্ছা, আমি এরকম আলোচনা করে কেন পড়াচ্ছি? আমি তো শুধু বলতেই পারতাম যে ব্যাস বাক্য আছে, আমি নোট দিয়ে দিলাম, তোমরা ব্যাস বাক্য পড়ো, মুখস্থ করো, পরীক্ষায় ব্যাস বাক্য আসবে, অপশান দিয়ে দেবে, টিক মারবে, হয়ে যাবে। কেন করছি না? তার কারণ কি? তার কারণ হলো এরপরে যখন পাশ করবে তারপর তো একটা ইন্টারভিউ আসবে। সেই সময় কিন্তু আর সময় পাবে না। 15 থেকে 20 দিনের মাথায় গিয়ে বলবে যে চলো ইন্টারভিউতে ডাক চলে এসেছে। তখন কি করবে? তো তখন বেসিক জিনিসটা অন্তত মনে রাখতে হবে। ইন্টারভিউতে কেউ চাইবে না তুমি ডেপতে খুব পর 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 গড় 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 করে বলে যাও। এসএসসিতে চাইবে না। এসএসসিতে চাইবে প্রত্যেকটা জিনিসের যাতে তুমি মোটামুটি জানো জিনিসগুলো, জিনিসটা বোঝো, তুমি এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তোমার আছে কি না, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার কি না, এই ক্লিয়ার জিনিসটা ভিশনটা ওরা দেখে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি ততটাও ডেপতে যাব না, কিন্তু যেটুকু না বুঝলে তুমি তৎপুরুষের ভেতরে ঢুকতে পারবে না, সেইটুকু কিন্তু আমি শুরুতে বোঝাবো। চলো দেখা যাক। আচ্ছা, তৎপুরুষ সমাস কি লেখা রয়েছে? প্রায়ণ উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। উত্তর পদার্থ প্রধান হচ্ছে তৎপুরুষ। তাহলে পদার্থ জিনিসটা কি? পদার্থ মানে কি ইট কাঠ বালি সিমেন্ট নাকি অন্য কিছু আমরা দেখব। তাহলে তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয়। এখান থেকে বেসিক প্রশ্ন আসতে পারে। বেসিক প্রশ্ন মানে একটি প্রশ্ন দিল যে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয়? পূর্ব পদের অর্থ, উত্তর পদের অর্থ, উভয় পদের অর্থ, অন্য পদের অর্থ। এতটাই সোজা প্রশ্ন, অনেকেই পারবে, অনেকে কি 90% ছেলে মেয়ে পারবে, দিতেই পারে। সেই জন্য বেসিক ইনফরমেশনগুলি আমরা এখানে তুলে ধরেছি। প্রথম আর অর্থে তৎপুরুষ সমাস হয় না। দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী তৎপুরুষ পর্যন্ত আমরা আজকে পড়ব। তারপর একদেশী, একটা দেশ একটা স্থান বোঝালে একদেশী, নং তৎপুরুষ, কু, গতি, প্রাদি, উপপদ তৎপুরুষ, এই সব তৎপুরুষগুলো কিন্তু তৎপুরুষের
মধ্যেই রয়েছে। এছাড়া তৎপুরুষের একটি বিশেষ ভাগ হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে কিন্তু পাণিনি আলাদা করে সমাস বলেননি, এবং দ্বিগু সমাসকেও আলাদা ডিফারেন্ট টাইপস কোনো সমাস বলেননি। এটা কর্মধারয়ের বিশেষ বিভাগ, আর তৎপুরুষের বিশেষ বিভাগ হচ্ছে কর্মধারয়। এইভাবে উনি উল্লেখ করেছেন। সুতরাং তৎপুরুষ যখন আমরা পড়ব তখন কর্মধারয়ও ভালো করে বুঝবো, দ্বিগু সমাসও ভালো করে বুঝবো। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। আগের দিন দেখিয়েছিলাম সমাজ থেকে কতগুলি প্রশ্ন এসেছে। 2016 সালে 3টি প্রশ্ন দেখিয়েছিলাম। এই বছর সমাজ থেকে 4টি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। 4খানা প্রশ্ন মানে কিন্তু কম নয়। আচ্ছা, উদাহরণ আগে একটু ভালো করে বুঝে নিই। একবার যদি বুঝে নিতে পারো, বইতে রেফারেন্স বইতে যে উদাহরণগুলি রয়েছে সেই উদাহরণগুলো পড়তে তোমার সুবিধা হবে, মনে থাকবে। না বুঝে পড়লে যতবারই পড়বে মুখস্থ করবে আবার ভুলে যাবে, আবার পরে একবার পড়বে আবার মুখস্থ করবে আবার ভুলে যাবে। কিন্তু যদি বুঝে পড়ো, একবার যদি মাথায় ঢুকে যায় জিনিসটা, তাহলে দেখবে তুমি খুব সহজেই সেগুলি মনে রাখতে পারছো। তাহলে প্রথম উদাহরণ দেখছি, রাজ্ঞহ পুরুষ। দুটো শব্দ দেখতে পাচ্ছি, একটা রাজ্ঞহ আর একটা হচ্ছে পুরুষ, দুটো শব্দ। আচ্ছা, প্রথম শব্দটা এসেছে কোথার থেকে? রাজন শব্দ থেকে এসেছে। শব্দের কথা বলছি আমি, এখন অর্থের কথাতে যাইনি। রাজ্ঞ, রাজন শব্দের ষষ্ঠীর এক বচনে হয় রাজ্ঞ। শব্দরূপ সবাই পড়েছ, রাজন শব্দরূপ, ষষ্ঠীর এক বচনে হয় রাজ্ঞ। আর পুরুষ শব্দের কি রয়েছে? একের এক, মানে প্রথম আর এক বচন। রাজন শব্দের ষষ্ঠীর এক বচন আর পুরুষ শব্দের প্রথম আর এক বচন। এইভাবে দুটো আমি পদ পেলাম। এই দুটি পদ, এখানে কিন্তু এরা পদ। আমি ব্যুৎপত্তি বললাম, রাজন শব্দ ষষ্ঠীর এক বচন, বিভক্তি যুক্ত রয়েছে মানেই এরা পদ, প্রথমা বিভক্তি রয়েছে মানেই এরা পদ। দুটি পদ রয়েছে। সমাস মানে একপদী ভাব ও সমাস, এই দুটিকে যুক্ত করতে হবে। তাহলে যুক্ত করার নিয়ম কি, যুক্ত করার সিস্টেম কি? পদবিধি। এই জন্য পাণিনি সমাসের ডেফিনেশনে কি বলেছে? সমাস একটা পদবিধি, আলাদা করে সংজ্ঞা করেননি। তাহলে যাই হোক, এই দুটো শব্দকে আমাকে জুড়তে হবে। এই দুটো শব্দকে কি বলা হয়? সমস্যমান পদ। আগের দিন দেখিয়েছিলাম। এরা দুজন সমাসবদ্ধ হচ্ছে, এদের দুজনের মধ্যে ফাইটিং হবে, এরা দুজন একজন আরেকজনের সঙ্গে জুড়বে, এরাই হলো সমস্যমান পদ। এবং যে পদটা নতুন তৈরি হলো তাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ। যুক্ত হয়ে গেছেও, এ যুক্ত হয়ে গেছে, তাই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর যে বাক্যটির মাধ্যমে আমরা এইটার অর্থ বুঝতে চাইছি, যে রাজ্ঞ পুরুষ, একটা বাক্য বলছি তারপরে তো মানেটা বুঝতে পারছি। কি বলতে চাইছো না? রাজ্ঞ পুরুষ, এই বাক্যটাকে কি বাক্য বলা হয়? অর্থবোধক বাক্য। এটার মাধ্যমে অর্থ বুঝতে পারি। এটা একটা বিস্তৃত বাক্য। এইটা যেমন একটা শব্দ, একটা পদ, আর এটা কি? বিস্তৃত বাক্য। তাই এর নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিস্তৃত বাক্য বা বিগ্রহ বাক্য। বৃত্তি অর্থ বোধকং বাক্যম বিগ্রহ, বৃত্তির অর্থ বোঝায় যে সে বিগ্রহ। এইভাবে ডেফিনেশন রয়েছে, আমাদের এগুলো লাগবে না আপাতত। শুধু আমরা জানবো কোন জায়গাটাকে কি কি বলা হয়, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সমস্যমান পদ কোনটি, সমস্ত পদ কোনটি, এটা যাতে ক্লিয়ার থাকে আমার কাছে। এই কনসেপ্টটা অনেকের কাছে, এই বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার নয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার আমি অর্থের দিকে চলে আসি। পদের অর্থ পদার্থ। তাহলে ওপরেরগুলি হচ্ছে পদ। রাজ্ঞ একটা পদ, পুরুষ একটা পদ, এই দুটি হচ্ছে পদ। তাহলে প্রথম হচ্ছে রাজ্ঞ, মানে রাজন শব্দটা ভাবো। রাজন মানে একজন রাজাকে বোঝাচ্ছে। রাজাকে দেখতে কেমন? নিজের মাথায় একটা ছবি দেখো এসেছে, সেই ছবিটা এইরকম একজন হবে। কেউ একজন এরকম রাজার চেহারা, রাজার পোশাক আশাক পরে রয়েছেন, তিনি রাজা। এখনকার সময় হতে পারে সিএম, পিএম ইত্যাদি হতে পারেন, তারা রাজা হিসাবে গ্রান্টেড। তাদের ছবি মাথায় আসলে সেটাও অ্যাকসেপ্টেড, এটা রাজার ছবি। আর পরে বলছে পুরুষ, তাহলে পুরুষ নিশ্চয়ই রাজার মতো চেহারা হবে না, পুরুষের চেহারা একটা আলাদা রকম চেহারা হবে। এ হচ্ছে আধুনিক মডার্ন পুরুষ। তাহলে এইভাবে দুটি আমি অর্থ পেলাম। এরা হচ্ছে অর্থ। এরা কিন্তু এরা খাতা কলমে নেই, কিন্তু এগুলো কোথায় রয়েছে? তোমার বুদ্ধির মধ্যে রয়েছে। তুমি ভাবছো তাই তো, রাজা বলতে কেমন বোঝায়? হ্যাঁ, এরকম একটা লোককে বোঝায়। পুরুষ বলতে কাদের বোঝায়? এইরকম একটা লোককে বোঝায়। তাহলে হয়ে গেলো রাজা আর পুরুষ। এইবার তোমার কাজ হচ্ছে এই দুটোকে জুড়তে হবে, যুক্ত করতে হবে। যুক্ত করে তুমি কি করলে? রাজন শব্দ থেকে রাজ শব্দ নিয়েছো, আর পুরুষের পুরোটা নিয়েছো। এই বিসর্গটাকে বাদ দিয়েছো, এই বিসর্গটাকে বাদ দিয়েছো, আর মূল শব্দটা নিয়েছো অনভাগান্ত করে। হলো রাজা, রাজ আর পুরুষ। নয় হসন্ত লোপ পেয়ে যায়। কেন লোপ পেয়ে যায় পরে আমরা আস্তে আস্তে জানবো। রাজন শব্দের নয় হসন্ত লোপ পায়, শুধু থাকে রাজ আর পুরুষ, হয়ে গেল রাজ পুরুষ। এইবার বিষয় হচ্ছে, আমি এখানে বলেছিলাম উত্তর পদের অর্থ প্রধান হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উত্তর পদ। এখানে দেখো তো দুটো পদ যুক্ত হয়েছে, একটা রাজা আর একটা পুরুষ।
এই পদটা হচ্ছে উত্তর পদ, মানে পরে রয়েছে এই পদটা, উত্তরে রয়েছে তাই উত্তর পদ। রাজ শব্দটা আগে রয়েছে তাই এটি হচ্ছে পূর্বপদ। পূর্বপদ হচ্ছে কর্মধারয় অব্যয়ভাব সমাসে প্রধান হয়েছিল, আর উত্তরপদ কি হবে? তৎপুরুষ সমাসে প্রধান হবে। উত্তরপদের অর্থ তৎপুরুষ সমাসে প্রধান হবে। কীরকম ব্যাপার? এই যে লোকটা দেখছো, একে যদি আমি বলি রাজপুরুষ, এই লোকটা রাজপুরুষ। রাজপুরুষ মানে কি? রাজার কর্মচারী। তাহলে এর মধ্যে কার গুণ বেশি আছে দেখো তো, রাজার গুণ বেশি নাকি এই লোকটাই চাকরি পেয়েছে, চাকরি পেয়ে পোশাক পাল্টে নিয়েছে, হয়ে গেছে রাজপুরুষ? যদি বলা হয় সরকারি কর্মচারী, তাহলে সরকারি কর্মচারী মানে কি সরকার? সরকারকে বোঝায় নাকি ওই লোকটা আগে বেকার ছিল এখন চাকরি পেয়েছে সরকারি কর্মচারী হয়েছে, লোকটারই আপগ্রেডেশন হয়েছে? তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? পুরুষ পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, উত্তর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এইখানে পরপদ, এই পুরুষের অর্থটা দেখো এই শব্দের মধ্যে পরে রয়েছে, এই শব্দটার অর্থটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এই লোকটা কিন্তু কোনোভাবেই রাজা নয়, রাজা থেকে সে পুরুষ হয়ে গেছে এরকম নয়, কিন্তু সে পুরুষ ছিল, পুরুষ থেকে হয়েছে রাজপুরুষ, রাজার কর্মচারী হয়েছে। যেমন এখন আমরা বলি যে সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীতে সরকার শব্দের অর্থ প্রধান না কর্মচারী অর্থ প্রধান? কর্মচারী অর্থ প্রধান। লোকটা কর্মচারী, ক্লার্ক, একটা গ্রুপ ডি চাকরি করেন, গ্রুপ সি চাকরি করেন, তিনি সরকারের আন্ডারে কাজ করেন, তিনি সরকার নন। সুতরাং তার মধ্যে পুরুষত্ব অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে, একেই বলা হয় উত্তর পদার্থ প্রাধান্য। তাহলে যদি জিজ্ঞাসা করে উত্তর পদার্থ প্রধান বলতে কি বোঝায়, তৎপুরুষ সমাসে তো বলছো উত্তর পদার্থ প্রধান হয়, ব্যাখ্যা করে বোঝাও, একটু বুঝিয়ে দাও আমাকে কীরকম করে হয়। তুমি এরকম করে বুঝিয়ে দিতে পারো। ডেমো অবশ্যই ইন্টারভিউতে থাকবে, তখন তুমি এইভাবে ওপরে লিখে লিখে বাক্যগুলি দেখাতে পারো, স্যার এইটাকেই বলে, এটাকেই বলে, এটার অর্থ এইরকম, পূর্বপদ, এটা উত্তরপদ, হ্যাঁ, এবং উত্তরপদের অর্থ এইভাবে প্রাধান্য পায়, এইভাবে অর্থগুলি, এইভাবে যদি তুমি বুঝিয়ে দিতে পারো, বই না পড়েও কিন্তু মুখের ভাষায় এইভাবে বুঝিয়ে দেওয়া যায়, খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায়, এবং সেটি অ্যাকসেপ্টেড। সংজ্ঞা ডেফিনেশন বইতে হাজার লেখা রয়েছে, সেগুলো কিন্তু এসএসসিতে লাগবে না। সমাস আমি বলেই দিয়েছি পরিষ্কার করে, সমাসে একদম প্রধান একটা দুটো করে সূত্র আমরা পড়ব, প্রধান, এবং সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি। সমাসে অসংখ্য সূত্র আছে, সব পড়ার দরকার নেই। কারোকে কিন্তু সব সূত্র পড়তে হবে বলেছি, সমাসে কিন্তু সব সূত্র পড়তে হবে না, যেখানে যেমন সেখানে সেইভাবে চলতে হবে। তাহলে রাজ্য পুরুষত্ব থেকে আমরা পেলাম রাজপুরুষ। এখানে পূর্বপদ হচ্ছে রাজন শব্দের রাজ, আর উত্তর পদ হচ্ছে পুরুষ। তাহলে কোন অর্থটা প্রাধান্য পেয়েছে? পুরুষ অর্থটা প্রাধান্য পেয়েছে। এই লোকটা পুরুষই, কিন্তু চাকরি পেয়েছে, চাকরি পেয়ে এখন রাজার কর্মচারী হয়েছে, রাজপুরুষ হয়েছে। সুতরাং পুরুষের অর্থ এখানে কিন্তু প্রাধান্য পেল। রাজা চেঞ্জ হয়ে রাজকর্মচারী হলো এমন নয়, পুরুষটা চেঞ্জ হয়ে রাজকর্মচারী হলো, তার অর্থ প্রাধান্য। রাজার অর্থ তার মধ্যে কিছুটা রয়েছে, একদম নেই তা নয়, কিন্তু পুরুষের অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য প্রাধান্য কথাটা দেওয়া রয়েছে। এইটাই হচ্ছে তৎপুরুষ সমাসের ডেফিনেশন, তৎপুরুষ সমাসের সংজ্ঞা, এইভাবেই বুঝতে হবে। গেল। এইবার আমরা আস্তে আস্তে চলে আসবো সমাসের শ্রেণী বিভাগের মধ্যে, তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগের মধ্যে। দ্বিতীয়া তৎপুরুষ, কিচ্ছু না, কোনো সূত্র লাগবে না, শুধু দেখো এই শব্দগুলি আছে কিনা। তোমরা কারক বিভক্তি করেছো, কারক বিভক্তিতে শব্দযোগে বিভক্তি পড়েছো, যে এই সবিতপরিত সময় নিকষা থাকলে দ্বিতীয়া হবে, সহশব্দ থাকলে তৃতীয়া হবে, হিতযোগে হিত থাকলে আমরা চতুর্থী বিভক্তি করব, হেতু থাকলে ষষ্ঠী করব, হ্যাঁ, আরাত পঞ্চমী করব, এইভাবে নানা রকম শব্দযোগে বিভক্তি দেখেছো। সমাসেও তাই। এইখানে আমি অর্থের গুরুত্ব আমি খুব একটা দেব না, শুধু দেখবো এই শব্দ রয়েছে, দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত একদম শব্দ দিয়েই করে দেওয়া যায়, ম্যাক্সিমাম শব্দ দিয়েই রয়েছে। কি কি শব্দ, শুধু তোমাকে শব্দগুলো মনে রাখতে হবে, বা পরীক্ষায় দেখতে হবে সেই শব্দগুলি আছে কি না, এইটুকু দেখতে হবে। একটা আকার হবে কি শব্দ দেখো, প্রথমে একটা দ্বিতীয়া তৎপুরুষ বলেছে, তারপরে দ্বিতীয়া তৎপুরুষ মানে একটা পদ দ্বিতীয়ান্ত পদ থাকতে হবে। দ্বিতীয়ান্ত পদ মানে কি? দ্বিতীয়া বিভক্তিযুক্ত পদ। যেমন ধরো গৃহম, ফলম, নরম, দুঃখম, নরকম, বনম, খট্টাম, এইরকম মাসম, বর্ষম, মুহূর্তম, এই ধরনের শব্দগুলি দ্বিতীয়ান্ত পদ। একটা দ্বিতীয়ান্ত পদ থাকতেই হবে, এবং আছে যে দ্বিতীয়ান্ত পদ সেইটা দেখেই বুঝবে তাহলে দ্বিতীয়া তৎপুরুষ হয়েছে, এতটাই সোজা। শুরুতে একটা দ্বিতীয়ান্ত পদ, মানে তোমাকে একটা ব্যাস বাক্য দিয়ে যদি বলে যে কি সমাস হয়েছে, তাহলে বলবে শুরুতে দ্বিতীয়ান্ত পদ রয়েছে, তাহলে দ্বিতীয়া তৎপুরুষ, শুরুতে তৃতীয়ান্ত পদ রয়েছে, তাহলে তৃতীয়া তৎপুরুষ।
শুরুতে পঞ্চমান্ত পদ রয়েছে, তাহলে পঞ্চমী তৎপুরুষ, এইভাবে আমরা কিন্তু বুঝতে পারি। আর আমাকে যদি বলে ব্যাস বাক্য তৈরি করো, তাহলে কিভাবে তৈরি করব? শুরুতে দেখবে, মানে যদি বলে সমস্ত পদ তৈরি করো, কি করে করব? আগে একটা দ্বিতীয়ান্ত পদ থাকবে, আর পরে কি কি শব্দ রয়েছে সেই শব্দ থাকলে দ্বিতীয় হবে, অন্য কিছু থাকলে হবে না। যেমন শ্রিত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত, আপন্ন ইত্যাদি শব্দ। জাস্ট এই কটা শব্দ আমাকে দেখতে হবে। তোমাকে যুক্ত করে দিয়েছে, দেখো, দুঃখ আর অতীত, এইভাবে জুড়ে দিয়েছে। দুঃখ আর অতীত, তুমি দেখতেই পাচ্ছ এখানে অতীত শব্দটা রয়েছে। এইবার তুমি তো পড়েছো, স্যার অতীত থাকলে তো দ্বিতীয় করতে বলেছেন, তাহলে কি করব আমি? দুঃখ আর অতীতটাকে আলাদা আলাদা করব। অতীত যোগে কোন তৎপুরুষ হয়? দ্বিতীয় তৎপুরুষ হয়। এই দুঃখ শব্দে দ্বিতীয়া করে দাও, দ্বিতীয়ার এক বচন হয়ে গেল দুঃখম। আর এইদিকে অতীত শব্দ যেমন আছে তেমন করে দাও। নরক পতিত, নরকম পতিত, নরকাত পতিতও হয়। আচ্ছা, কৃষ্ণ শ্রিত, কি করব আমরা? কৃষ্ণ শব্দে দ্বিতীয় বিভক্তি জুড়ে দেবো, কৃষ্ণং শ্রিত। কারণ এই যে শ্রিত শব্দটা রয়েছে, কৃষ্ণকে আশ্রয় করে রয়েছে। যে কৃষ্ণকে আশ্রয় করে রয়েছে সে কৃষ্ণ শ্রিত বলা যেতে পারে। তার মানে সে কিন্তু কৃষ্ণ নয়, সে ভক্ত, কৃষ্ণকে আশ্রয় করে রয়েছে, সেখানে শ্রিত শব্দের অর্থ প্রাধান্য পেয়েছে, কৃষ্ণের আশ্রয়কারী। তরঙ্গ অত্যস্ত, তরঙ্গ অত্যস্ত মানে তরঙ্গের দ্বারা আঘাতপ্রাপ্ত, তরঙ্গের দ্বারা আঘাতপ্রাপ্ত। সুখ প্রাপ্ত, পয়রাফল আকার পয়ত হবে, এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে। সুখ প্রাপ্ত মানে সুখ পাচ্ছে যে সেই ব্যক্তি, মানে সুখ প্রাপ্ত হয়েছে এমন, হ্যাঁ, প্রাপ্ত ব্যক্তিটাকে বোঝাচ্ছে। দুঃখ আপন্ন, জাস্ট এই শব্দগুলো আছে কিনা খেয়াল করতে হবে। জাস্ট এই শব্দগুলো থাকলে পাণিনি বলে দিয়েছেন তুমি দ্বিতীয় তৎপুরুষ করবে, আর কিছু ভাবার দরকার নেই। সেখানে মানে কি হচ্ছে কি হচ্ছে না এসব কিচ্ছু দেখার দরকার নেই সমাসের এই সমাসগুলিতে। আমি আগেই বলেছি সমাস কিন্তু অর্থ ছাড়া হয় না, কিন্তু যেখানে যেখানে শব্দযোগে হয় সেখানে আমি কেন মাথা ঘামাতে যাব? সেখানে আমি অর্থের কথা কেন ভাবতে যাব? দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে শব্দযোগেই হয়ে যায়, বেশি অর্থ ভাবার কোনো দরকার নেই, বেশি বোঝার কোনো দরকার, জাস্ট এই শব্দগুলি দেখো। আর কি কি শব্দ? গামী শব্দ, বুভুক্ষু শব্দ, পিপাসু শব্দ ইত্যাদি শব্দ যদি থাকে তাহলেও ঠিক একই সিস্টেম হবে। গ্রাম ও গামী কী হবে? গামী শব্দটার থেকে গ্রাম শব্দটাকে দ্বিতীয় বিভক্তি করে দাও, গ্রামং গামী। বুভুক্ষু শব্দ রয়েছে, তাহলে তার আগেরটায় দ্বিতীয়ান্ত করে দাও, অন্নং বুভুক্ষু। মধু পিপাসু কি হয়ে যাবে? মধুং পিপাসু হবে কি না? মধু শব্দতে ক্লিবলিঙ্গ শব্দ, স্বরান্ত উকারান্ত ক্লিবলিঙ্গ। মধু শব্দের দ্বিতীয় আর এক বচন মধু মধুই থাকে, দ্বিতীয় আর এক বচনে মধু মধুই থাকে, তাই হবে মধু পিপাসু। সহজ উদাহরণ, তাও কিন্তু ভুল হতে পারে। মধু পিপাসু কি হবে ব্যাস বাক্য, কি করে বুঝবো? না, পরে পিপাসু শব্দ রয়েছে, তাই পিপাসু শব্দ থাকায় এটা দ্বিতীয় তৎপুরুষ হবে। আর দ্বিতীয় তৎপুরুষ যদি হয়, শুরুতে একটা দ্বিতীয়ান্ত পদ থাকতেই হবে, তাই মধু শব্দে আমাকে দ্বিতীয় বিভক্তি করতে হবে। মধু শব্দের দ্বিতীয়ার এক বচনে কি হয়? মধু মধুই হয়। বাড়ি, মধু, এগুলো সব দ্বিতীয়ার এক বচনে যা আছে তাই থাকে। আচ্ছা, আর কি রয়েছে দেখো, এবার বলছে যে দ্বিতীয়ান্ত খট্টা পদ আগে থাকবে, একদম স্পেসিফিক বলে দিচ্ছেন যে শুরুতে যে দ্বিতীয়ান্ত পদ এতক্ষণ বলছিলাম যে কোনো দ্বিতীয়ান্ত পদ থাকলেই হবে, এখানে বলছে না, শুরুতে খট্টা পদ যদি থাকে এবং পরে ত প্রত্যয়ান্ত পদ যদি থাকে। ত প্রত্যয় আমরা পড়েছি, ত প্রত্যয়ের কী অবশিষ্ট থাকে? শুধু ত অবশিষ্ট থাকে, সেটা কখনো কখনো চেঞ্জ হয়ে যায়, এটাও প্রিন্টিং মিস্টেক রয়েছে। তাহলে ত প্রত্যয়ান্ত পদ কী হয়ে যাচ্ছে? খট্টা শব্দ প্রথমে থাকবে, তারপর আড়ুড়। আড়ুড় শব্দটা কী করে হলো? আপূর্বক রুহ ধাতু, তারপরে যদি ত প্রত্যয় করি হয় আড়ুড়। আপূর্বক রুহ ধাতু, তারপর ত প্রত্যয় করলে আরূঢ়, হ্যাঁ, ঢয় শূন্যটা হয়, এটা মাত্রাটাকে কাটা, এটা টয়ের টিক্কি হয়ে গেছে, এটা বাদ। তাহলে খট্টাম আরূঢ়, তাহলে এখানে কি রয়েছে? খট্টা শব্দে দ্বিতীয়া রয়েছে, তারপর আরূঢ় শব্দ ত প্রত্যয়ান্ত। শুধুমাত্র এটা খট্টার ক্ষেত্রেই প্রযোজ্য, সব জায়গাতে নয়। এর আগে বলেছে যে কোনো শব্দ থাকলে হবে, কিন্তু পরে এই বিশেষ বিশেষ শব্দ থাকতে হবে। আর এখানে বললো আগেও একটা বিশেষ শব্দ থাকতে হবে খট্টা, আর পরে থাকবে ত প্রত্যয়ান্ত একটা পদ, তাহলেও সমাস করা যাবে, দ্বিতীয় তৎপুরুষ করা যাবে।
গেল। 4 নম্বর নিয়ম কি বলছে দেখো, দ্বিতীয়ান্ত কালবাচক পদ থাকতে হবে। শুরুতে মাস, দিন, বৎসর এরকম কালবাচক শব্দ আর পরে প্রত্যয়ান্ত পদ থাকতে হবে। তাহলে শুরুতে কালবাচক শব্দ দেখব এবং সেটা অবশ্যই দ্বিতীয়ান্তই হতে হবে। দ্বিতীয়ান্ত না হলে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ কোনোভাবেই হবে না। শুরুতে দ্বিতীয়ান্ত পদ থাকতেই হবে। তারপর প্রত্যয়ান্ত পদ। তাহলে মাস ও প্রমিত, তোমাকে এইটা দিয়ে দিয়েছে মাস ও প্রমিত। বলল যে কি সমাস হয়েছে, কি করে বুঝবো মাস ও প্রমিত। এবার তুমি দেখো শুরুতে কি রয়েছে, কালবাচক শব্দ রয়েছে, এটা তো বুঝতেই পারবে। মাস শব্দ, দিন, মাস, কাল, বছর, কালবাচক শব্দ। আর পরে দেখো প্রত্যয়ান্ত শব্দ, মা প্লাস প্রমিত। তাহলে আমাদের নিয়মে পড়ে গেল প্রত্যয়ান্ত পদ পরে রয়েছে আর শুরুতে কালবাচক রয়েছে, মানে এটা দ্বিতীয় তৎপুরুষ। এইভাবে শব্দ দেখে আমি বলে দেবো কোন তৎপুরুষ। 1 2 নম্বর হচ্ছে এইটার ব্যাস বাক্য কি হবে। যখনই বুঝলাম দ্বিতীয় তৎপুরুষ হবে, তখন প্রথম যে শব্দটা রয়েছে সেটাতে দ্বিতীয় বিভক্তি করে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। মাস শব্দে দ্বিতীয় বিভক্তি করো, মাসাম, দ্বিতীয় এক বচন করতে মাসাম, আর প্রমিত যেমন আছে তেমন আলাদা করে লিখে দাও, ব্যাস বাক্যও হয়ে গেল। সুতরাং শব্দটা দেখে বলতে হবে কি তৎপুরুষ হয়েছে, এই ধরনের প্রশ্ন হয়েছে গতবার, এবং ব্যাস বাক্য লেখো, এটাও হবে। দুরকম জিনিস কিন্তু হবে পড়ার সময়, এই দুটো ধরন পরীক্ষায়, মানে দুটো ধরন কিন্তু খেয়াল রেখে পড়তে হবে, যে এই দুরকমই কিন্তু আসতে পারে। 2016তে কিন্তু সেই রকমই এসেছে। দ্বিতীয়ান্ত ব্যাপ্তি বোধক কালবাচক পদ এবং সুবন্ত পদ। ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি পড়েছে সকলে, কালাধ্বন রত্যন্ত সংযোগে, কারক পড়ানোর সময় বুঝিয়েছি কালাধ্বন রত্যন্ত সংযোগে, সেগুলো ব্যাপ্তি বোঝাচ্ছে। তো এখানেও যদি ব্যাপ্তিবোধক কোনো শব্দ থাকে অবশ্যই সেটা কালবাচক, কালবাচক শব্দ, এবং পরে যে কোনো একটা সুবন্ত পদ। সুবন্ত মানে কি, যার সঙ্গে সু, ঔজস, অমূর, ষষ্ঠাভ্যাম যুক্ত হয়েছে, মানে যে কোনো একটা শব্দ তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, এরকম একটা সুবন্ত পদ যদি থাকে তাহলেও দ্বিতীয় তৎপুরুষ করা যেতে পারে। আর ব্যাপ্তি মানে কি, অনেকক্ষণ ধরে সংযোগ, দীর্ঘক্ষণ ধরে কাজটা চলছে এবং একটা নির্দিষ্ট টাইমেরও সেখানে উল্লেখ থাকবে যে এত সময় ধরে চলছে। তাহলে বর্ষভোগ্যম মানে কি, 1 বছর ধরে ভোগ করে চলেছে, বছরের দ্বারা ভোগ্য, তার মানে কি জমি লিজ দিয়েছে, বলছে 1 বছর ধরে এই জমি তুমি ভোগ করছো, এবার ছাড়ো জমি, এখনও ভোগ করে যাচ্ছ, সেকে বর্ষভোগ্যম ক্ষেত্রাম। তাহলে বর্ষ শব্দ কি শব্দ, কালবাচক শব্দ। তারপরে ভোগ্য শব্দ যে কোনো একটা সুবন্ত পদ, এবং এই বর্ষভোগ্যের মানে কি, ব্যাপ্তি। কী করে বুঝলাম ব্যাপ্তি, বর্ষভোগ্য শব্দটার অর্থ করো। বর্ষভোগ্য মানে কি 1 বছর ধরে ভোগের যোগ্য, 1 বছর ধরে ভোগ্য, ভোগ করতে পারবে, ভোগের যোগ্য, যৎ প্রত্যয়ান্ত হয়েছে, যত্ন নথ হয়েছে, ভোগ্য, 1 বছর ধরে ভোগের যোগ্য। মুহূর্ত সুখম, ঠিক একই রকমভাবে দেখো, মুহূর্ত সুখম মানে কি, 1 মুহূর্তের জন্য সুখ, সুখ বেশিক্ষণ থাকে না, একটা মুহূর্তের জন্য থাকে। তাই মুহূর্ত শব্দটাও কালবাচক শব্দ এবং একটা ব্যাপ্তিবোধক শব্দ, যতক্ষণ মুহূর্ত ততক্ষণ সুখ। এই যে ব্যাপ্তিবোধক শব্দ এবং কালবাচক শব্দ রয়েছে, তাই আমরা একে দ্বিতীয় তৎপুরুষ করতে পারি। তাহলে আমি কতগুলি শব্দ আমি এখানে পেলাম দেখি তো, দেখো শ্রিত, অতীত, 2 3 4 5 6 7, প্রথমে 7টি শব্দ পেলাম, এখানে 8 9 10, 10টা শব্দ পেলাম। আর আগে হচ্ছে খট্টা শব্দ, কালবাচক শব্দ, 11 12, জাস্ট 12টা শব্দ, 10 থেকে 12টা ওয়ার্ড শব্দ মনে রাখলে দ্বিতীয় তৎপুরুষ শেষ। বইতে 2-3খানা সূত্র রয়েছে, বার্তিক রয়েছে, সেগুলো একটাও পড়ার দরকার নেই। জাস্ট এই 1 পাতা যদি তুমি পড়ো দ্বিতীয় তৎপুরুষ শেষ, আর সত্যিই আর কিছু লাগবে না। এইবার তুমি যে কোনো রেফারেন্স বই খোলো, দেখবে এইগুলিই রয়েছে, এই উদাহরণগুলিই রয়েছে, লম্বা লাইন করে দেওয়া রয়েছে। সুতরাং এইগুলো পড়লে তোমার বইয়ের উদাহরণগুলো বুঝতে সুবিধা হবে। এবং এক কথায় প্রকাশ আলাদা কোনো ক্যাটাগরি নয়, আমি বারবার বলি, এক কথায় প্রকাশ সব কিছু মিলে এক কথায় প্রকাশ, সমাস থেকে এক কথায় প্রকাশ, তদ্ধিত থেকে এক কথায় প্রকাশ, সনন্ত জঙন্ত নাম ধাতু থেকে এক কথায় প্রকাশ, এইগুলো থেকে কিন্তু সব মিলে হচ্ছে এক কথায় প্রকাশ। সুতরাং এখান থেকে ভালো করে যদি সমাজটা পড়ে ফেলো, তোমার এক কথায় প্রকাশের কিন্তু 40% 50% কাজ হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ বুঝলাম। নেক্সট হচ্ছে তৃতীয় তৎপুরুষ। এখানেও দেখবে সেম ক্যাটাগরি, সেম প্রসেস, আমি দেখব শব্দকে কি আছে। এবং আগেরটা যেমন দ্বিতীয় তৎপুরুষ করেছিলাম, তখন দেখেছিলাম শুরুতে কি ছিল, একটা দ্বিতীয়ান্ত পদ ছিল, মানে দ্বিতীয় বিভক্তিযুক্ত পদ ছিল। এবার কি রয়েছে, তৃতীয়া বিভক্তিযুক্ত পদ থাকবে, তাই তৃতীয় তৎপুরুষ হবে। এতটাই সোজা তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস নিয়ে বিশেষ মাথা ঘামানোর কিছু নেই, মাথা ঘামানোর জায়গা হচ্ছে অন্য জায়গাতে। বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, হ্যাঁ, এবং তৎপুরুষের যে অন্যান্য বিভাগগুলি রয়েছে সেইগুলি আরও বেশি ইম্পর্টেন্ট। সেগুলো যখন পড়াবো দেখবে যে আরও সুন্দর আলোচনা সেখানে পাবে। তাহলে তৃতীয়ান্ত পদ থাকবে শুরুতে, অবশ্যই অবশ্যই একটি তৃতীয়ান্ত পদ থাকতে হবে। দ্বিতীয় তৎপুরুষ হলে দ্বিতীয়ান্ত ছিল, তৃতীয় তৎপুরুষ, তাই শুরুতে কে থাকবে? তৃতীয়ান্ত পদ থাকতেই হবে। আর পরে কোন কোন শব্দ থাকবে জাস্ট সেই শব্দগুলি মনে করো। পূর্ব শব্দ, সদৃশ শব্দ, সম শব্দ, উনো শব্দ, উনো মানে কম, সামান্য কম, হীন শব্দ, শূন্য শব্দ, কলহ, নিপুণ, মিশ্র, শ্লগ্ন, অবর ইত্যাদি ইত্যাদি নানা রকম শব্দ কিন্তু আমরা পাচ্ছি। এই শব্দগুলি যদি কোথাও দেখি বলে দেব যে এখানে দ্বিতীয়া তৎপুরুষ হয়েছে। যেমন কলহ শব্দটা রয়েছে, কলহ শব্দ এখানে দেখতে পাচ্ছি কলহ, তাহলে কলহ শব্দ থাকলে কি হবে? দ্বিতীয়া তৎপুরুষ করা যাবে, কোনো ভুল নেই। পরীক্ষায় বাচা কলহ, বাচি কলহ থাকতে পারে, আবার এখানে দ্বিতীয়ান্ত দিয়েও থাকতে পারে, কোনো সমস্যা নেই কিন্তু। সুতরাং কলহ শব্দ এগুলো সূত্রের মধ্যেই রয়েছে, এগুলো আমি আলাদা করে কোথাও নিয়ম করিনি, পানিনি এই শব্দগুলো বলে দিয়েছেন, সেই শব্দগুলি দিয়ে এখানে উল্লেখ রয়েছে। নিপুণ শব্দ রয়েছে, দেখো বাং নিপুণ রয়েছে, তাহলে বাং নিপুণ দ্বিতীয়ান্ত বলছি কারণ এটা তৃতীয়ান্ত হতে, বাং নিপুণ বাক শব্দের তৃতীয়া করো, ওই যে বাচা, বয়কার চয়কার, বাচা নিপুণ, বাচা নিপুণ, এটা একসঙ্গে সন্ধিযুক্ত রয়েছে। হ্যাঁ, বাচা কলহ তৃতীয়ান্ত করো। বল শূন্যম, বলেন শূন্যম বল শব্দ তৃতীয়ান্ত করো। আচ্ছা, মাসোনম, মাসেন উনম, এই যে উনো শব্দ নিয়েছে। পিতৃসম, পিতৃ শব্দ তৃতীয়া করো। পিত্রাসম, তাহলে তুমি নিজে থেকেই ব্যাস বাক্য তৈরি করতে পারবে, তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু তোমার খেয়াল রাখতে হবে পরে কি কি শব্দ রয়েছে, সেই শব্দগুলি থাকলেই তৃতীয়া তৎপুরুষ হবে। নেক্সট 2 নম্বর নিয়ম, তৃতীয়ান্ত পদ আর তৎকৃত গুণবাচক শব্দের বা পদের তৃতীয়া তৎপুরুষ হয়, এই জায়গাটা একটু বুঝতে হবে। শুরুতে তৃতীয়ান্ত পদ থাকবেই, একদম 100%, এটা ছাড়া কোনো কথাই হবে না। গেল শুরুতে তৃতীয়ান্ত পদ, তারপরের শব্দটা কি থাকবে সেটাই আমাকে খেয়াল করতে হবে। তৎকৃত, তৎকৃত মানে তার দ্বারা কৃত, কার দ্বারা কৃত? ওই যে আগে তৃতীয়ান্ত পদটার উল্লেখ রয়েছে, তার দ্বারা কৃত, কৃত মানে করা হয়েছে, তাহলে তৎকৃত মানে ওই তৃতীয়ান্ত পদের দ্বারা করা হয়েছে এমন একটা গুণবাচক শব্দ। গুণ মানে যে দ্রব্যকে আশ্রয় করে থাকে, যেমন রং, তুমি বলে লাল ফুল, ফুলের ওপর লাল রংটা রয়েছে, ফুলকে আশ্রয় করে রয়েছে, লাল কালারটা হচ্ছে একটা গুণ। তারপরে মানসিক যে গুণাবলী রয়েছে, আমাদের আত্মায় জ্ঞান আশ্রয়, জ্ঞান আত্মাকে আশ্রয় করে থাকে, জ্ঞান বা সুখ দুঃখ মায়া মোহ মমতা এগুলোকে সব গুণ বলা হয়। কানত্ব, খণ্ডত্ব, হ্যাঁ, এগুলো সব গুণ, হ্যাঁ, এগুলো কোনো না কোনো দ্রব্যকে আশ্রয় করে থাকে, এরা গুণ। তাহলে শুরুতে একটা তৃতীয়ান্ত পদ থাকবে, তৃতীয়ান্ত পদ মানে একটা তৃতীয়া বিভক্তিযুক্ত পদ থাকবে, এবং মানে বোঝাবে ওইটা দিয়ে কিছু একটা করা হচ্ছে, এইরকম মানে বোঝাবে। যেমন শলাকা খণ্ড, শলাকা মানে হচ্ছে ধরো একটা লাঠি বা একটা কাঠি, তার দ্বারা কি হচ্ছে? খণ্ড হয়েছে, তাহলে শলাকার দ্বারা খণ্ড হয়েছে, এরকম মানে করতে পারো। এই খণ্ডত্বের পিছনে কারণ হচ্ছে শলাকায়, শলাকা দিয়েই খণ্ডন করা হয়েছে, তাহলে তৃতীয়ান্ত পদ শলাকাকে করে দাও। শলাকা শব্দে তৃতীয়ার এক বচন কি করে করবে? শলাকা আকারান্ত শব্দ, এইবার শব্দরূপের জ্ঞান তোমার দরকার। শলাকা আকারান্ত শব্দ, তৃতীয়ার এক বচন করো, হয়ে যাচ্ছে শলাকয়া। লতা শব্দের তৃতীয়ার এক বচন করো লতয়া, শলাকা শব্দের তৃতীয়ার এক বচন হচ্ছে শলাকয়া, তাহলে শলাকয়া খণ্ড, শলাকা খণ্ড, এইভাবে আমরা করতে পারি। আবার দেখো শলাকা কানো, কানা হয়ে গেছে, তাহলে কানা কি করে হলো? না শলাকার দ্বারা আঘাত করা হয়েছে, তাই, তাহলে এই শলাকার দ্বারা, এই জন্য তৎকৃত কথাটা এসেছে। পরের যে গুণবাচক শব্দটি রয়েছে সেইটার কারণ হচ্ছে আগের ওই তৃতীয়ান্ত পদ, তাহলে শলাকয়া কানো, শলাকা কানো। আচ্ছা, আবার দেখো তৃতীয়ান্ত পদ থাকবে, শুরুতে হয় কর্তা বা করণ পদ থাকবে।
কর্তা কাকে বলে? যে কাজ করে সে কর্তা। আর করণ মানে যেটার দ্বারা কোনো কিছু করা হয়, যেটা না থাকলে কাজটা হবে না, সেটাই হচ্ছে করণ। একদম সহজ উত্তর, সহজভাবে দেবে। কর্তা মানে যে কাজ করে সে কর্তা। এই কেন সহজভাবে দিতে বলছি, ইন্টারভিউতে কি হয়, সোজা কথা সহজ করে বলতে পারাটাই অনেক কঠিন কাজ। সহজ করে বলো, যাতে গুলিয়ে না যায়, হ্যাঁ, যাতে কনফিউশন তৈরি না হয়, যাতে মনে থাকে, তোমাকে মনে করে যেন বলতে না হয়। এই জিনিসগুলো কিন্তু কাজ করে ইন্টারভিউতে, বা পরীক্ষার হলেও কিন্তু সব জিনিস মনে থাকে না, জটিল কথা মনে থাকে না, সহজ সহজ কথাগুলো বেশি মনে থাকে। এই জন্য সহজ করে পড়তে হবে। তাহলে তৃতীয়ান্ত পদ কি? একটা কর্তৃপদ হতে পারে, একটা করণ পদ হতে পারে। তোমরা জানো কর্তৃকরণের তৃতীয়া পড়েছ, কর্তায় তৃতীয়া হয়, করণেও তৃতীয়া হয়, তাহলে এটা কর্তৃপদ। এবং করণপদ দুরকম পদে তৃতীয়া পেতে পারি। ওই যে দুরকম পদ, তার সঙ্গে পরের যে পদটা থাকবে সেটা কৃৎ প্রত্যয়ান্ত পদ হতে হবে। এবার কৃৎ প্রত্যয় কারা? পুরো ধরে 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 আমি কৃৎ প্রত্যয় পড়িয়েছি, সত্রী, সানো, স্তব্য, অনিয়, ন, যৎ, কপ, যা যা রয়েছে, হ্যাঁ, সেগুলো সব কটাই করেছি। কৃৎ প্রত্যয় মানে যারা ধাতুর পরে যুক্ত হয়, ধাতুর পরে তিং ভিন্ন যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কৃৎ প্রত্যয় বলে। মানে তাচ, লব, তব্য, অনিয়, নজ্জত, কপ ইত্যাদি ইত্যাদি কৃৎ প্রত্যয়। সেই কৃৎ প্রত্যয় যদি থাকে তাহলেও কিন্তু তৃতীয়া তৎপুরুষ হতে পারে। এখানে শুধু ত প্রত্যয় দিয়ে উদাহরণ দেওয়া রয়েছে। ত প্রত্যয়টিও একটি কৃৎ প্রত্যয়। তাহলে হরিত্রাত মানে হরিনা ত্রাত। হরিত্রাত কি করে তৃতীয়া করলাম এখানে? কেন তৃতীয়া করলাম? পরে কি আছে দেখো, পরে ত্রা ধাতুর সঙ্গে ত প্রত্যয়, যে শেষে ত রয়েছে, এটা ত প্রত্যয় থেকে এসেছে। ত্রা ধাতু বা ত্রয়ী ধাতু থেকে ত্রাত হয়েছে। তাহলে হরিনা ত্রাত, হরিত্রাত। নখ ভিন্ন, নখের দ্বারা ভিন্ন হয়েছে, নখের দ্বারা আলাদা করেছে। নৃসিংহ অবতার আমরা দেখেছি, নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। হ্যাঁ, তো নখের দ্বারা ভিন্ন, ভিন্ন শব্দটা কি প্রত্যয়ান্ত? ত প্রত্যয়। ভিদ যুক্ত ত প্রত্যয় করলে হয় ভিন্ন। তাহলে ভিদ প্লাস ত, তাহলে ত প্রত্যয়টা কৃৎ প্রত্যয়ের মধ্যে রয়েছে, হয়ে গেল। ত প্রত্যয়ান্ত পদ পরে থাকায় বা কৃৎ প্রত্যয়ান্ত পরে থাকায় আমরা তৃতীয়া বিভক্তি করতে পারি, কর্তায় এবং করণে। এবার প্রশ্ন হচ্ছে কর্তা কোনটা, করণ কোনটা, কি করে চিনব? ত্রাত মানে ত্রাণ করা। এখানে কে ত্রাণ করছে? হরি ত্রাণ করছেন, হরির দ্বারা ত্রাণ করা হচ্ছে। তাহলে হরি কর্তা। এখানে মানে বুঝতে হবে, মানে ছাড়া কিন্তু সমাস কোনোভাবেই কিন্তু হবে না, মানে লাগবেই লাগবে। আর করণ নখের দ্বারা ভিন্ন, কিসের দ্বারা ভিন্ন হচ্ছে? নখের দ্বারা। নৃসিংহ নখের দ্বারা ভিন্ন করেছিলেন। কি ইউজ করেছিলেন মারার জন্য? নখ ইউজ করেছিলেন। সুতরাং নখ হচ্ছে করণ, সাধক, তম এটা। সুতরাং কর্তায় তৃতীয়া দেখলাম এবং করণে তৃতীয়া দেখলাম, সবই তৃতীয়া তৎপুরুষ সমাস। এখানে কর্তা করণ অত বোঝার দরকার নেই। পরে দেখো তৃতীয়ান্ত পদ আছে, শুরুতে তৃতীয়ান্ত পদ হবে এবং শেষে কৃৎ প্রত্যয়ান্ত পদ আছে কিনা এইটুকু বুঝতে পারলেও হবে। শেষে কৃৎ প্রত্যয়ান্ত পদ আছে কিনা। এবার কৃৎ প্রত্যয় না পড়লে কিন্তু দেখো কারকেও সমস্যা হচ্ছে, সমাসেও সমস্যা হচ্ছে। এই জন্য প্রত্যয় আমি আগে ধরে ধরে সব পড়িয়েছি। এবং আমরা ষষ্ঠীটা আরেকবার করব, সব কটা কারক করেছি, ষষ্ঠী তৎপুরুষ আরেকবার করব। একবার ভিডিও রেকর্ডিং পুরোটা আসেনি। ষষ্ঠীতে দেখবে প্রত্যয় ছাড়া তুমি ষষ্ঠী বুঝতেই পারবে না, ধরতেই পারবে না। এই জন্য ষষ্ঠীতে সবার অসুবিধা হয়। ষষ্ঠী বিভক্তি করতে গেলে কিন্তু প্রত্যয় জানা লাগবেই লাগবে, 100% লাগবে। প্রত্যয় ছাড়া ষষ্ঠী বোঝানোই যাবে না। হ্যাঁ, মানে ষষ্ঠী বিভক্তির কথা বলছি। আচ্ছা, নেক্সট আবার কর্তৃকরণ পদ একই রকম এবং পরে কৃত্য প্রত্যয়। আগেরটা বলে দিলেই হয়ে গেছিল। আগেরটা কৃৎ প্রত্যয়ের মধ্যেই কিন্তু কৃত্য প্রত্যয় পড়ে। কৃত্য প্রত্যয় আলাদা কিছু নয়। তব্য, অনিয়, নজ্জত, কপ এরাও কৃৎ প্রত্যয়ের মধ্যে পড়ে, কিন্তু তবুও পাণিনি আলাদা করে স্পেশালভাবে বলে দিয়েছেন যে এরা থাকতে পারে, তবে একটা প্রশংসা বা নিন্দা অর্থ তার মধ্যে থাকবে। তাহলে কৃৎ প্রত্যয় একবার তুমি যদি বুঝে যাও কৃৎ প্রত্যয় পড়ে থাকলে হবে, তোমার কৃত্য মনে না রাখলেও হবে, কারণ ওই কৃৎ প্রত্যয়ের মধ্যেই কৃত্য চলে আসে। যেমন বাত ছেদ্যম মানে কি? বাত মানে বাতাস, ছেদ্য মানে ছেদের যোগ্য। জফলা রয়েছে, হ্যাঁ, বাতের দ্বারা ছেদ্য, বাতাসের দ্বারা ছেদ্য। তাহলে বাতাসের দ্বারা ছেদ্য কি করে করলাম? এই নৎ প্রত্যয়ান্ত পদ রয়েছে। তাহলে বাতেন ছেদ্যম, বাত ছেদ্যম। কাকোপেয়া, কাকোপেয়া মানে কাকের দ্বারা পানের যোগ্য। পেয়া শব্দটা হলো পা ধাতু, যৎ প্রত্যয় করো, পেয়, তার সঙ্গে আকার হয়েছে স্ত্রীলিঙ্গের, টাপ করা হয়েছে। মানে কি, নদীটা এতটাই শুকিয়ে গেছে যে এত অল্প জল রয়েছে যে কাক পান করলেও যেন জল শুকিয়ে যাবে। তাই নদীর বিশেষণ হিসাবে কাকোপেয়া নদী,
খুব অল্প জল রয়েছে নদীতে, তাহলে নদীটা কেমন নদী? কাকোপেয়া নদী। এইভাবে কিন্তু এই শব্দটি প্রয়োগ হয়। এই শব্দটা বেশ ইম্পর্টেন্ট উদাহরণ একটা, কাকোপেয়া নদী। তাহলে কাকোপেয়া কি করে হবে? কাকেনো পেয়া। কি করে বুঝলাম? কাকেনো করলেন আপনি, আমি তো বুঝলাম না, আপনি তৃতীয়া করে দিলেন। এই পেয়া শব্দটাকে তো আমাকে বুঝতে হবে। পেয়া শব্দটা কোথার থেকে এলো? এটা পা ধাতু থেকে এসেছে। পা ধাতুর সঙ্গে কৃত্য প্রত্যয় হয়েছে। কৃত্য প্রত্যয় যৎ প্রত্যয় করো হবে পেয়া, তারপরে আকার হয়েছে, টাপ প্রত্যয় হয়েছে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে এই তব্য অনিয় নত ইয়ৎ কপ কৃত্য প্রত্যয়। কৃত্য প্রত্যয় পরে থাকায় এখানে আমরা তৃতীয়া তৎপুরুষ করতে পারবো। এটা পানিনি পারমিশন দিলেন আমাদের। নেক্সট, তৃতীয়ান্ত ব্যঞ্জন বাচক পদ। এইভাবে লেখা রয়েছে। ব্যঞ্জন মানে খাবার দাবার, যেটাকে আমরা বলি খাবার দাবার, রান্নার উপকরণ, হ্যাঁ ব্যঞ্জন, সেটা তৃতীয়ান্ত পদ হতেই হবে। অবশ্যই অবশ্যই সব দেখো শুরুতে তৃতীয়ান্ত পদ রয়েছে, থাকতেই হবে। আচ্ছা, কিন্তু সেটা ব্যঞ্জন হতে পারে, হ্যাঁ রান্নাবান্নার উপকরণ হতে পারে। এবং অন্নবাচক, অন্ন মানে ভাত, অন্নবাচক পদ যদি পরে থাকে তাহলে এই সমাস হতে পারে। দধ্য দন খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ তৃতীয়া তৎপুরুষের ভেতর থেকে। দধি হচ্ছে মূল শব্দ। দধি দুধ, দধি। ওদন মানে চাল, তাহলে দেখো ওদন মানে ভাত, চাল নয় ভাত, তাহলে ওদন অন্নবাচক শব্দ। আর শুরুতে কি রয়েছে? ভাত খাচ্ছি। কি দিয়ে ভাত খাচ্ছ? দধি দিয়ে। দুধ ভাত খাচ্ছে বাচ্চাটি, তাহলে দধি শব্দ ব্যঞ্জনবাচক শব্দ। আর পরে ওদনবাচক শব্দ হচ্ছে, ওদন হচ্ছে অন্নবাচক শব্দ। এই দুই ধরনের শব্দও যদি থাকে তাহলেও তৃতীয়া তৎপুরুষ হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে কি করে শব্দটা জুড়লো? মূল শব্দটা নিতে হবে সমাসে, মূল শব্দ, কোনো বিভক্তিবচন জোড়া নেই এরকম শব্দ। মূল শব্দ হচ্ছে দধি, আর মূল শব্দ হচ্ছে ওদন। এইবার সন্ধি করে দাও, হয়ে গেল দধ্য দন। দ ধৈর্যফলা ওকার, ধৈর্যফলা ওকার দন, দধ্য দন। ব্যাস বাক্য কী হবে? শুরুতে কি থাকতে হবে? তৃতীয়ান্ত পদ থাকতে হবে। তাহলে দধি শব্দে তৃতীয়া করো, দধি শব্দে তৃতীয়া, দধি শব্দরূপ পড়তে হবে তৃতীয়ার এক বচনে দধনা। দ ধয় দন্তন্নয় আকার দধনা ও দন, হয়ে গেল দধ্য দন। তাহলে আমরা কি জানলাম? এক হচ্ছে দধ্য দন শব্দটি কি তৎপুরুষ হয়েছে এখানে? এখানে তৃতীয়া তৎপুরুষ হয়েছে। কেন? পরে অন্নবাচক শব্দ রয়েছে আর তার আগে হচ্ছে ব্যঞ্জনবাচক শব্দ রয়েছে, তাহলে এটি তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস। দুই হচ্ছে ব্যাস বাক্যটা কি হবে? ব্যাস বাক্য মানে শুরুতে তৃতীয়ান্ত একটা পদ থাকতেই হবে। তাহলে তৃতীয়ান্ত পদটা কিভাবে করব? দধি শব্দে তৃতীয়া করতে হবে, শব্দরূপ তোমার জানতেই হবে। শব্দ হচ্ছে বেসিক, হ্যাঁ যেমন ধরো বীজগণিত করতে গেলে বীজগণিতের সূত্র হচ্ছে বেসিক, তাহলে এই সংস্কৃত পড়তে গেলে শব্দরূপ ধাতুরূপ হচ্ছে বেসিক, প্রত্যয় হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানতেই হবে। তাহলে তৃতীয়ান্ত পদ থাকতে হবে, তাহলে দধি শব্দে তৃতীয়া করো, হয়ে গেল দধনা ও দন। আচ্ছা, স্বয়ং ত, ত প্রত্যয়ান্ত পদ পরে যদি থাকে, তাহলে দেখো সব জায়গাতে দেখছি পরে ত প্রত্যয়ান্ত পদ বা কৃত্য প্রত্যয় বা কৃত প্রত্যয়। একটা কৃত প্রত্যয় বললেই কিন্তু সব হয়ে যায়। কৃত প্রত্যয়ের মধ্যেই কৃত্য প্রত্যয় পড়ে, কৃত প্রত্যয়ের মধ্যেই ত প্রত্যয় পড়ে, জানো সকলে। সুতরাং কৃত প্রত্যয় পরে থাকলে কিন্তু তৃতীয়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আগে দেখো একটি অব্যয় দিয়েছে, স্বয়ং মানে নিজে নিজে, এই অব্যয়টার সঙ্গেও ত প্রত্যয় হতে পারে। তাহলে কীরকম? স্বয়ং কৃত, দেখে মনে হতে পারে স্বয়ং শব্দে দ্বিতীয়া রয়েছে, দেখো দেখে মনে হতে পারে না স্বয়ং শব্দে একটা অনুস্বার রয়েছে, তাহলে এই অনুস্বারটা দেখে মনে হতে পারে যে তাই তো, এটা তো দ্বিতীয়া বিভক্তি। এই শব্দটা তুলে দেবে, দিয়ে বলবে যে এখানে সমাস হয়েছে অব্যয়ীভাব সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, এরকম অপশান দিল। সকলে কিন্তু এই দ্বিতীয়া তৎপুরুষে গিয়ে টিকটা মারবে, অথবা অব্যয়ীভাব সমাসে মারবে, যেহেতু অব্যয় রয়েছে তাই অব্যয়ীভাবে মারবে, আর এই বিসর্গ অনুসার রয়েছে তাই দ্বিতীয়াতে গিয়ে টিক মারবে। কিন্তু না, দেখতে হবে ত প্রত্যয় আছে, ক্রি প্লাস ত প্রত্যয় করলে হয় কৃত। এবং পানিনি পারমিশন দিয়েছেন এই একটা অব্যয়ের সঙ্গে ত প্রত্যয় যুক্ত হতে পারে, সুতরাং এটা সেপারেট, এটা ভিন্ন। আমি সবসময় বলি যেটা একটু আলাদা সেটা বেশি ভালো করে মনে রাখতে হবে। তাহলে স্বয়ংকৃত হয়ে গেল যা ছিল তাই, স্বয়ংয়ের সঙ্গে কৃতকে যুক্ত করে দাও স্বয়ংকৃত। এখানে কিন্তু তৃতীয়া করা যাবে না, আর স্বয়ংকৃতর ব্যাসবাক্য স্বয়নকৃত এরকম করা যাবে না, কিন্তু ওটা এমনি অব্যয়, অব্যয়ের কী করে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী করবে তুমি? কোনোভাবেই করা যাবে না, এর ব্যাসবাক্যই যা আছে তাই থাকবে। হ্যাঁ, তো এইটা তৃতীয়া তৎপুরুষের উদাহরণ। তাহলে দেখো মাত্র এক পাতা
6টা লাইন আমি লিখেছি তৃতীয়া তৎপুরুষ, জাস্ট এই 6টা লাইন যদি তুমি একবার পড়ে নাও তৃতীয়া তৎপুরুষ শেষ, এখানে আর বিশেষ কিছু নেই। চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষে দেখো আরও সহজ চতুর্থী তৎপুরুষ, মাত্র 2টি নিয়ম যদি আমরা পড়ি, 2টি শব্দ মানে 2টি লাইনে যদি কিছু শব্দ আমরা মনে রাখি তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ভাবো তো দ্বিতীয়াতে শুরুতে দ্বিতীয়ান্ত পদ ছিল, তৃতীয়া তৎপুরুষে তৃতীয়ান্ত পদ ছিল, চতুর্থী তৎপুরুষে শুরুতে একটা চতুর্থী বিভক্তিযুক্ত পদ থাকবে, তাই চতুর্থান্ত পদ মানে চতুর্থী বিভক্তিযুক্ত পদ থাকতে হবে, অবশ্যই অবশ্যই থাকতে হবে। এবং তদর্থবাচক পদ, তদর্থ তাদর্থ শব্দ হবে, হ্যাঁ তাদর্থবাচক, তদর্থ গ্রহণ করা যায়। আচ্ছা, আর কি কি থাকবে? অর্থ শব্দ থাকতে পারে, বলি শব্দ থাকতে পারে, হিত শব্দ, সুখ শব্দ, রক্ষিত শব্দ। আগেও বলেছি যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত আমরা দেখব, ষষ্ঠী বাদে বাকিগুলোতে দেখব শুধু শব্দযোগে হয়ে যাচ্ছে, ষষ্ঠী শব্দযোগে সব তৎপুরুষগুলো হয়ে যাচ্ছে, আমার বিশেষ মাথা ঘামাতে হচ্ছে না, শুধু শব্দগুলোকে মনে রাখতে যে এই শব্দ থাকলে দ্বিতীয়া, এই শব্দ থাকলে তৃতীয়া, এই শব্দ থাকলে চতুর্থী। যেমন ধরো জুপ দারু, এটার মানে কি? তদর্থবাচক বলেছে। জুপ মানে হচ্ছে যজ্ঞ বেদী, এই যে একটা যজ্ঞবেদী তৈরি করা হবে, তাহলে যজ্ঞবেদী তৈরি করতে গেলে তার মধ্যে কি দিতে হয়? যজ্ঞবেদী নির্মাণ করতে গেলে তার মধ্যে কাষ্ঠ দিতে হয়, কাঠ দিতে হয়, তাহলে যজ্ঞবেদী তো কাঠ ছাড়া হবে না, কাঠ ছাড়া কী করে যজ্ঞবেদী হবে? কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই জুপ নির্মাণ করা হচ্ছে, এটা নির্মাণ করা হচ্ছে কিভাবে? দারু দ্বারা। দারু মানে কাষ্ঠ, তাহলে জুপ আর দারু এদের মধ্যে তাদর্থ সম্বন্ধ রয়েছে, হ্যাঁ, তাহলে দারু দিয়েই জুপ তৈরি হবে, তাহলে দারু দিয়ে জুপ নির্মিত হবে। কুণ্ডল দিয়ে, হিরণ্য দিয়ে কুণ্ডল নির্মিত হবে। হিরণ্য মানে স্বর্ণ, সোনা, আর কুণ্ডল মানে কানের রিং, হ্যাঁ কানের রিংকে কুণ্ডল বলা হচ্ছে, বা যে কোনো কুণ্ডলাকৃতি বস্তুকে, গোলাকৃতি বস্তুকে বলা হচ্ছে। তাহলে হিরণ্য স্বর্ণ দিয়ে কুণ্ডল তৈরি হবে। তাহলে দেখো এদের দুজনের মধ্যে একটা এমন সম্বন্ধ রয়েছে যে একটা দিয়ে আর একটা তৈরি হবে, একটা আর একটার কাজে লাগবে, তাই তদর্থ বলেছে, বা তাদর্থ বলতে পারো, হ্যাঁ। তাহলে তদ অর্থ এর কাজে লাগবে, তাদর্থ্য যেটা তাদর্থে চতুর্থী পড়েছ ঠিক সেম জিনিস, সেগুলো সব চতুর্থী তৎপুরুষ, সব কটাই চতুর্থী তৎপুরুষ। তাহলে জুপ দারু কি বলবো? ব্যাস বাক্যটা কি হবে? জুপায় দারু। এখানে কিন্তু অর্থটা লাগছে, কি করে অর্থ লাগছে দেখছি। জুপ মানে যজ্ঞবেদী, দারু মানে কাষ্ঠ, ওই কাষ্ঠ দিয়েই তো যজ্ঞবেদী তৈরি হবে, তাহলে একটার একটার কাজে লাগছে। কুণ্ডলায় হিরণ্যম, হিরণ্য দিয়েই তো কুণ্ডল তৈরি হবে, এখানে এই বাক্যের মধ্যে, এই শব্দের মধ্যে হিরণ্য দিয়েই কানের রিংটা তৈরি করা হবে, তাই এই দুজনের মধ্যে তাদর্থ সম্বন্ধ রয়েছে। এই তাদর্থ সম্বন্ধ থাকায় আমরা চতুর্থী তৎপুরুষ করতে পারবো। তাহলে চতুর্থী তৎপুরুষ এই অর্থের বিচারে করলাম, এবং দেখব ব্যাস বাক্যটা কি করে করব। প্রথম শব্দটাই চতুর্থী করো, জুপ শব্দে চতুর্থী করো, হয়ে যায় জুপায়, বাকিটা যা আছে তাই লিখে দাও। কুণ্ডল শব্দে চতুর্থী করো, বাকিটা যা আছে তাই লিখে দাও, ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে কুণ্ডলায় হিরণ্যম, জুপায় দারু। আচ্ছা, এরপরে দেখো এই যে অর্থ শব্দ, অর্থ মানে জন্য বা প্রয়োজন, এই দুটি অর্থে অর্থ শব্দ সাধারণত ব্যবহৃত হয়। দ্বিজার্থ মানে দ্বিজায় অর্থ, দ্বিজায় অর্থ, ইদম শব্দ বলছি না কিন্তু, ইদম শব্দ ইয়ম শব্দ থাকলেও হতে পারে, শুধু যদি অর্থ শব্দ থাকে সেই শব্দ দিয়েও কিন্তু ব্যাস বাক্য করা যাবে। নিচেরটা দেখো যে অয়ম দিয়ে, ইদম দিয়ে, ইত্যাদি দিয়েও করা হয়েছে, কিন্তু দ্বিজায় অর্থ এটা দিয়েও কিন্তু অ্যাকসেপ্টেড। তাহলে এই জন্য পাণিনি সূত্রতেই বলে দিয়েছেন অর্থ শব্দ যদি থাকে, অর্থ শব্দের সাথেই সমাস হবে, এই শব্দটার সাথেই সমাস হবে। আচ্ছা, নেক্সট বলি, হ্যাঁ ভূত বলি, ভূতের জন্য বলি মানে হচ্ছে দেওয়া হচ্ছে, বলি মানে ট্যাক্স হিসাবেও বলি শব্দের প্রয়োগ রয়েছে, উপঢৌকন অর্থ প্রয়োগ রয়েছে, উপঢৌকন মানে উপহার, তাহলে ভূতের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, তাই ভূতায় বলি, ভূতের জন্য বলি, হ্যাঁ ভূতের জন্য এটা প্রদান করা হচ্ছে। গো হিতম, তাহলে হিত শব্দ থাকলেও চতুর্থী তৎপুরুষ করব। কার জন্য? এই হিতটা মঙ্গল কার জন্য করা হচ্ছে? গরুর জন্য করা হচ্ছে, তাহলে গো শব্দ নাও, চতুর্থীর এক বচন করো, অথবা চতুর্থীর বহু বচন করো, যা খুশি করতে পারো। চতুর্থীর বহু বচন করলে গভ্য হিতাম, গো শব্দরূপ পড়তেই হবে, গো শব্দরূপ ইম্পর্টেন্ট একটা শব্দরূপ। গভ্য হিতাম, গরুর জন্য মঙ্গলজনক, গরুর জন্য হিতকর করা হচ্ছে।
একই রকমভাবে সুখ শব্দ এবং রক্ষিত শব্দ, গো সুখম, গোভ্য সুখম, বহুবচন করা হয়েছে, চতুর্থীর এক বচন বা বহুবচন দুটোই হতে পারে, চতুর্থীর এক বচন করাও যাবে, চতুর্থীর বহুবচনও করা যাবে। গো রক্ষিতম, গোভ্য রক্ষিতম, গো রক্ষিতম। আচ্ছা, এবার 2 নম্বর নিয়ম দেখো, অর্থ শব্দ প্লাস চতুর্থন্ত পদের চতুর্থী তৎপুরুষ হয়। তাহলে অর্থ শব্দ, আচ্ছা অর্থ প্লাস চতুর্থান্ত পদ বলা রয়েছে, কিন্তু এখানে ইদম শব্দরূপ ধরে করা রয়েছে, দ্বিজায় অয়ম। আচ্ছা অ্যাকচুয়ালি এই অর্থ শব্দটা আসছে, ঠিক আছে, অর্থ শব্দ কিসের জন্য আসছে, বিশেষ অর্থে আসছে। এখানে দেখো অর্থ শব্দটা কিন্তু ব্যাস বাক্যে নেই, এই অর্থ শব্দটা আসবে হচ্ছে যখন আমি সমস্ত পদ করব বা সমাসবদ্ধ পদ করব তখন আসবে। এখানে প্রয়োজন অর্থে দ্বিজায় অয়ম, এই জিনিসটি দ্বিজের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এই জিনিসটি অয়ম মানে এইটি, দ্বিজায় দ্বিজের জন্য। তাহলে এই যে বস্তুটি আমি রেখেছি, এই ফলটি রেখেছি, এই বস্ত্রটি রেখেছি, এটি দ্বিজের জন্য, ব্রাহ্মণের জন্য রাখা হচ্ছে। এইবার মজার বিষয় হচ্ছে এই অয়ম শব্দটাকে তোমাকে খেয়াল করতে হবে, এটা পুংলিঙ্গে করেছে না ক্লিবলিঙ্গে করেছে না এখানে স্ত্রীলিঙ্গে করেছে, এইটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। যদি দেখো অয়ম শব্দটা ইদম শব্দের পুংলিঙ্গে রয়েছে, তাহলে সমস্ত পদটাও পুংলিঙ্গে হবে। তাহলে অয়মের জায়গায় এই ইদম শব্দ, হ্যাঁ ইদম শব্দের জায়গায় কী হলো, অর্থ শব্দটা এলো, হয়ে গেল দ্বিজার্থ। পুংলিঙ্গে করলাম, কিন্তু কেন পুংলিঙ্গে করলাম, এই অয়ম রয়েছে তাই। দ্বিজায় ইদম, ইদম রয়েছে তাহলে ক্লিবলিঙ্গে রয়েছে, আমরাও দেখো ক্লিবলিঙ্গে করলাম, দ্বিজার্থম। দ্বিজায় ইয়ম রয়েছে মানে স্ত্রীলিঙ্গে রয়েছে, তাই করলাম দ্বিজার্থা করলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। ব্যাস বাক্য দিয়ে দেবে দ্বিজায় ইদম সমান সমান দ্বিজার্থম, দ্বিজার্থ, দ্বিজার্থা, এরকম করে কিন্তু উদাহরণগুলি তুলে দেবে। এই হচ্ছে চতুর্থী তৎপুরুষ, আর কিছু নেই চতুর্থী তৎপুরুষের সময় মধ্যে। তাহলে চতুর্থী তৎপুরুষে কি দেখলাম, এই অর্থ শব্দটা কি করছে, অর্থ শব্দটা যখন সমস্ত পদ তৈরি করছি তখন চলে আসছে, আর শুরুতে একটা ইদম শব্দরূপ থাকছে, ইদম শব্দরূপ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ ইত্যাদি ইত্যাদি হতে পারে। আর কি দেখলাম, বিশেষ বিশেষ শব্দ, অর্থ শব্দ, বলি শব্দ, হিত শব্দ, রক্ষিত শব্দ, আর তদর্থবাচক, হ্যাঁ সব তাদর্থবাচক শব্দ, এটা তাদর্থ দিলে আর একটু ভালো, তাদর্থবাচক শব্দ যদি থাকে চতুর্থী তৎপুরুষ। ব্যাস এই দুটো নিয়ম হলে চতুর্থী তৎপুরুষের বাইরে আর কিছু উদাহরণ নেই, নিয়মও নেই। উদাহরণ এই কটা পড়লেও হয়ে যাবে, উদাহরণ আর কিছু পড়তে হবে না। নেক্সট পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ মানে শুরু থেকে থাকবে পঞ্চম মন্তপদ থাকবে, নিঃসন্দেহে শুরুতে পঞ্চম মন্তপদ থাকবে। পঞ্চম মন্ত মানে যে শব্দটায় পঞ্চমী বিভক্তি রয়েছে, যেমন নরাত, ব্যাঘ্রাত, সর্পাত, হ্যাঁ তরঙ্গাত ইত্যাদি ইত্যাদি, যে পঞ্চম মন্তপদ হয় সেগুলি থাকবে। আর পরে কি রয়েছে দেখো, ভয় শব্দ, ভীত শব্দ, ভীতি শব্দ, ভি শব্দ, অপেত শব্দ, অপর শব্দ, মুক্ত, পতিত, অপত্রস্ত ইত্যাদি ইত্যাদি শব্দগুলো থাকবে। জাস্ট এই কটা শব্দ থাকলেই পঞ্চমী তৎপুরুষ হবে। ব্যাস এবার তুমি দেখো এই শব্দগুলো পরে আছে কিনা, তুমি বারবার একটু পড়ো। ভয় শব্দ রয়েছে, হ্যাঁ এবার দেখো এখানে ক্লিবলিঙ্গ রয়েছে, তোমার কোনো এইসব নিয়ে ভাবার দরকার নেই, তুমি শুধু দেখবে ভয় শব্দ আছে কিনা, তুমি বলে হ্যাঁ ভয় শব্দ রয়েছে, ভীত শব্দ রয়েছে, তাহলে পঞ্চমী তৎপুরুষ প্রথম কথা। দুই হচ্ছে ব্যাস বাক্য, তাহলে কি হবে, এইটুকুকে আলাদা করো, চোর আর ভয়কে আলাদা করো, পরের টুকুতে কোনো চেঞ্জ হবে না, তৎপুরুষ সমাসে পরের অংশে যা আছে তাই থাকবে, শুধু প্রথম যে পদটি রয়েছে চোর শব্দ তাতে পঞ্চমী জুড়ে দাও। চোরাত, চোর বলেছে কিন্তু চৌর বলেনি, কিন্তু চৌর যদি বলতে তাহলে চৌরাত বলতে হতো, যা রয়েছে সেইটার সঙ্গে পঞ্চমী জোড়ো, চৌরাত ভয়ম হয়ে গেল। বৃক শব্দ রয়েছে, কি করব, বৃকাত ভীত, ভয় দীর্ঘে তয় বিসর্গ, যা আছে তাই করবো, পরেরটাই কোনো চেঞ্জ করবো না। ব্যাঘ্র রয়েছে আর ভীতি রয়েছে, ভীতি শব্দ রয়েছে তাই পঞ্চমী তৎপুরুষ, তাই প্রথম শব্দটাই পঞ্চমী করব, ব্যাঘ্রাত। আবার ঠিক একই রকম ব্যাঘ্র ভি, পরেরটাই কোনো চেঞ্জ হবে না, অপশানে কিন্তু পরেরটা ভি ভীতি এরকম চেঞ্জ করে দেবে, আমরা শুধু প্রথমটাই চেঞ্জ, ব্যাঘ্রাত। সুখ পেত, সুখাত অপেত, কল্পনা পড়ো, হ্যাঁ কল্পনা হচ্ছে মূল শব্দ, সেইটাতে এবার পঞ্চমী করতে হবে, কল্পনায়া, লতা শব্দের পঞ্চমী করো, লতায়াহ বিসর্গ, কল্পনায়াহ। পোড়া, পোড়া মানে অপোড়া, পোড়া নয় অপড়ো শব্দটা। একই রকম চক্রমুক্ত, চক্রাত
মুক্ত, চক্রমুক্ত, স্বর্গপতিত, স্বর্গাৎপতিত, এইভাবে তরঙ্গাৎ অপত্রাস্ত, তরঙ্গের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীর পাড় ভেঙে 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 যাচ্ছে, এইভাবে গেল। এই শব্দযোগে পঞ্চমী, এগুলো সব শব্দযোগে, যেমন কারক পড়ো শব্দযোগে সমাস হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার বিশেষ দেখো, পঞ্চম মন্ত স্তোক শব্দ, অন্তিক শব্দ, দূরার্থক শব্দ, কৃচ্ছ শব্দ যদি থাকে। স্তোক মানে অল্প, বলে না অল্পের জন্য বেঁচে গেলাম, এই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম, এই গায়ের পাশের থেকে গাড়িটা বেরিয়ে গেল, স্তোক শব্দ, অল্প, সামান্য, স্তোক। অন্তিক মানে কাছে, নিকটে রয়েছে, দূরে রয়েছে। কৃচ্ছ মানে হচ্ছে পরিশ্রম বলতে পারো, প্রয়াস বলতে পারো। এর সঙ্গে ত প্রত্যয়, জাস্ট 4টে শব্দ, 5টা শব্দ, স্তোক শব্দ, অন্তিক শব্দ, দূর শব্দ, কৃচ্ছ শব্দ, এই কটা শব্দ। আর পরে যদি ত প্রত্যয়ান্ত পদ থাকে তাহলে পঞ্চমী তৎপুরুষ হবে। তাহলে এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, পরীক্ষায় আসার মতো একটা এক্সাম্পল এখান থেকে, এবং এসএসসিতে আগে এসেছে, 2016 সালের কথা বলছি না, তার আগে এখান থেকে এসেছে, এই নিয়মটা থেকেই এসেছে। কি বলছে দেখো, স্তোকাদ আগত, একটু খেয়াল করে দেখো তো। আমি বলেছিলাম যখন সমাস জুড়ব তখন মূল শব্দ দুটি থাকবে। এখানে কি হচ্ছে, স্তোকাদাগত, মূল শব্দ তো ছিল স্তোক, দন্তস্বতায় ওকার ক, এই যে দেখো ওপরে হচ্ছে স্তোক, আর এদিকে ছিল আগত। তাহলে মাঝখানে এই যে এটা থাকলো, এটা কোথার থেকে এলো? এই যে পঞ্চমী বিভক্তিটা রয়েছে, এই পঞ্চমী বিভক্তিটা কোথার থেকে এলো? পঞ্চমী বিভক্তিটা কিন্তু এখানে লোপ পায়নি, স্তোকাদ যা ছিল তাই রয়ে গেল, তার সঙ্গে আগত যুক্ত হয়ে গেল। ঠিক একই রকমভাবে স্তোকাত মুক্ত, দেখো নয়ময় রক্ষু হয়েছে, স্তোক মুক্ত হওয়া উচিত ছিল, স্তোক শব্দ আর মুক্ত শব্দ দুটো জুড়ে দিলে যেমন হয় তেমন হওয়া উচিত ছিল, কিন্তু বিভক্তিটা এখানে লোপ পায়নি, বিভক্তিটা রয়ে গেছে। সমাসে যদি এরকম বিভক্তির লোপ না পায় তখন তাকে অলুক বলা হয়, অলুক, অ মানে ন, লুক, লোপ পায় না। লোপ যদি বিভক্তি না পায় তখন অলুক সমাস হয়। অলুক আলাদা কোনো সমাস নয়, অলুক সব জায়গাতে হতে পারে, বহুব্রীহিতও হতে পারে, তৎপুরুষেও হতে পারে। যেমন ধরো কণ্ঠে কালো, কণ্ঠে কালো, মূল শব্দ হচ্ছে কণ্ঠ, আর কালো হচ্ছে মূল শব্দ। সমাস করলে হওয়া উচিত ছিল কণ্ঠ কালো, কিন্তু হলো কণ্ঠে কালো, কণ্ঠে কণ্ঠেই থেকে গেল। কণ্ঠে কালো মানে কি? মহাদেবকে বোঝাচ্ছে, যার কণ্ঠে কালো বর্ণ রয়েছে সেই হচ্ছেন মহাদেব, এটা বহুব্রী সমাস। কিন্তু কণ্ঠ কালো না হয়ে কণ্ঠে কালো হলো, একারটা থেকেই গেল, সপ্তমীটা থেকেই গেল, একে বলা হয় অলুক বহুব্রীহি। ঠিক একই রকমভাবে যুধিষ্ঠির, যুধিষ্ঠির মানে কি? যুধি স্থির, তাহলে হওয়া উচিত ছিল যুধ আর স্থির, যুধস্থির এরকম হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেল যুধি, যুধিই থেকে গেল, সপ্তমন্ত পদই থেকে গেল, আর স্থির ওটা বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি, বিভক্তিটা লোপ পায়নি। এখানেও ঠিক তাই, স্তোকান মুক্ত, স্তোকাত যুক্ত মুক্ত, স্তোকান মুক্ত, নয়ময় রস্যু, নয়ময় রস্যুটা কোথার থেকে এলো? নটা কোথার থেকে এলো? স্তোকাত পঞ্চম মন্তপদ ছিল, তার সঙ্গে মুক্তর হয়েছে, তাই স্তোকান মুক্ত হয়েছে। এখানে পঞ্চমী বিভক্তিটা লোপ পায়নি। একই রকম অন্তিকাত আগত, অন্তিকাদ আগত, দুরাদ আগত, কৃচ্ছ্রাদ আগত, এই যে 4টে শব্দ, এখানে পঞ্চমী বিভক্তিটা লোপ পায় না, মানে প্রথম পদে যে পঞ্চমন্ত পদ আমরা যেটা বলি সেই বিভক্তিটা এখানে লোপ পায় না, তাই এরা অলুক পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষই হয়েছে। জাস্ট এক্সট্রা একটা বৈশিষ্ট্য কি না, মাঝখানের পঞ্চমী বিভক্তিটা লোপ পায়নি, বিভক্তিটা লোপ পায়নি, তাই এটি অলুক পঞ্চমী তৎপুরুষ। এইবার দেখো প্রশ্ন, স্তোকাত মুক্ত আর স্তোক মুক্ত শব্দ যুগলের পার্থক্যতে তোমরা পড়েছ, বা হয়তো পরীক্ষায় এই ধরনের অপশানই কিন্তু দিতে পারে, এখানে কনফিউশন তৈরি করার জায়গা রয়েছে, যে একটাতে দেখো স্তোক মুক্ত রয়েছে আর একটা স্তোকান মুক্ত রয়েছে, তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল? একটু আগে আমরা কি জানলাম, স্তোকান মুক্ত যখন হবে তখন পঞ্চমী তৎপুরুষ হবে, মাঝখানের পঞ্চমী বিভক্তিটা লোপ পাবে না, বিভক্তিটা যদি লোপ না পায় অলুক পঞ্চমী তৎপুরুষ অ্যাকসেপ্টেড, এই কটাতে সব কটাতেই বিভক্তি লোপ পাচ্ছে না, কোনো সমস্যা নেই তাতে। তাহলে স্তোকমুক্ত কি ভুল? না, স্তোকমুক্ত শব্দটাও ঠিক, কিন্তু ব্যাস বাক্যটা আলাদা। স্তোকেন মুক্ত তৃতীয়া তৎপুরুষ করতে হবে, কারণ পরে তপ্রত্যয়ান্ত পদ রয়েছে, তপ্রত্যয়ান্ত পদ থাকায় তৃতীয়া তৎপুরুষও করা যায়, আর তৃতীয়া তৎপুরুষ করলে এই যে স্তোকেন, এই তৃতীয়া বিভক্তিটা লোপ পেয়ে যাবে। নর শব্দে তৃতীয়া রাখবেন, নরেন, এনো যুক্ত হচ্ছে বা এনো থাকছে, বিভিন্ন প্রসেসে আসে, সেটা আমি বলছি না, সেই এনোটাকে বাদ দেওয়া উচিত,
এইখানেও দেখো সেই বাদ দিয়ে দিয়েছে, স্তক শব্দ নিয়েছে আর মুক্ত শব্দ নিয়েছে, বিভক্তিটাকে নেয়নি, বিভক্তিটা বাদ চলে গেছে, সুতরাং তৃতীয়া তৎপুরুষ হয়েছে। তাহলে পরীক্ষায় যদি দেখো স্তকমুক্ত দিয়েছে, ফটাস করে পঞ্চমী তৎপুরুষ দেবে না, আগে দেখো স্তকমুক্ত বানানটা কি, স্তকাৎমুক্ত মানে স্তকানমুক্ত নাকি স্তকমুক্ত। যখনই দেখবে নয়ময় রস্যু রয়েছে, এটা ন রয়েছে, তাহলে পঞ্চমী তৎপুরুষ, বিভক্তিটা লোপ পায়নি। আর যখনই দেখবে মূল শব্দ যা ছিল তাই আছে, স্তক শব্দ আর মুক্ত শব্দ রয়েছে, তাহলে কি করব, তৃতীয়া তৎপুরুষ। এই হচ্ছে এই দুটোর একটা ভাইটাল পার্থক্য। এবং পরীক্ষায় কিন্তু এটা একবার এসেছে, পরীক্ষায় ব্যাসবাক্য নির্ণয় করতে দিয়েছে, এবং ব্যাসবাক্য নির্ণয় করতে দিলে ম্যাক্সিমামই গুলিয়ে ফেলবে যে স্তকানমুক্ত পঞ্চমী করবে, কিন্তু এইটা দিলে হয়ে যায় সমস্যা, স্তকমুক্ত দিয়ে দিল, সবাই করে স্তকাৎমুক্ত করে দিয়ে চলে এলো, এইটা করে দিয়ে চলে আসে, পঞ্চমীটা করে দিয়ে চলে আসে, সেইটা যেন না হয়। তাহলে এই পর্যন্ত আমরা পঞ্চমী তৎপুরুষ দেখলাম। আচ্ছা, ষষ্ঠীটা আমরা একটু পরে দেখছি, আগে সপ্তমীটা দেখে আসি। সপ্তমীতে দেখি কেন সপ্তমী, ষষ্ঠী একটু আলাদা, ষষ্ঠীটা কোথায় কোথায় হয় না সেটা জানতে হয়, বাকি সবগুলো কোথায় কোথায় হয়, কোন কোন শব্দযোগে হয় সেটুকু জানলেই হয়ে যায়। তাহলে সপ্তমী তৎপুরুষ ঠিক একই রকম আগেরগুলির মতোই হবে, তাই এটাকে একটু আগে আলোচনা করি। আচ্ছা, সপ্তম মন্তপদ থাকতে হবে সপ্তমী তৎপুরুষ হতে গেলে, বা সপ্তম মন্তপদ থাকলে সপ্তমী তৎপুরুষ হবে, এইভাবে বলতে পারি আমরা। কী কী শব্দ থাকবে আগেরগুলির মতো, সৌণ্ড শব্দ, নিপুণ শব্দ, পটু শব্দ, অধি শব্দ বা অধীন শব্দ, সিদ্ধ, শুষ্ক, পক্ক, বন্ধ, কাকো, কাকো মানে নিন্দা অর্থে, ধাঙ্ক শব্দ, এই শব্দগুলো থাকতে পারে। জাস্ট এইখানে শব্দগুলি লেখা রয়েছে, এই শব্দগুলি থাকলেই সপ্তমী তৎপুরুষ। তাহলে অক্ষ সৌণ্ড, অক্ষেন সৌণ্ড, রণে নিপুণ, হ্যাঁ, অক্ষে সৌণ্ড, অক্ষেন না, অক্ষে সৌণ্ড। কেন এই সৌণ্ড শব্দ রয়েছে, মানে পাশা খেলায় দক্ষ, পাশা খেলাতে পারদর্শী, কিসে পারদর্শী, পাশা খেলাতে পারদর্শী, বিষয়াধিকরণে সপ্তমী করতে হবে। মানে বুঝলে আরও ভালো, সপ্তমীতে যে কোনো জায়গায় মানে বুঝতে পারলে তো খুবই ভালো, মানে না বুঝতে পারলো কী করবো, শব্দযোগে দেখবো, জাস্ট এই শব্দগুলো মনে রাখলেই কারক সমাস শেষ। নিপুণ, রণে নিপুণ, হ্যাঁ, নিপুণ শব্দ কিন্তু আগেও ছিল, কোথায়, তৃতীয়ার মধ্যে ছিল, বাচা নিপুণ। সুতরাং নিপুণ যোগে দুটোই হয়, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, স্যার বাচা নিপুণ হবে না বাচি নিপুণ হবে, কোনটা হবে, দুটোই হবে, হ্যাঁ, নিপুণ শব্দ যোগে দুটোই হতে পারে, রণনিপুণ, রণে নিপুণ হতে পারে, তৃতীয় বিভক্তি দিয়েও হতে পারে। বচন পটু, বচনে পটু, ঈশ্বর আধীন, তপঃসিদ্ধ, হ্যাঁ, সব সপ্তমী করো। আতপ শুষ্ক, আতপে শুষ্ক মানে রোদে শোকাচ্ছে, কিসে শোকাচ্ছে, রোদে শোকাচ্ছে, হ্যাঁ, স্থলিপক্ক, স্থলিতে পক্ক, স্থল্যাম পক্ব, চক্রবন্ধ, চক্রে বন্ধ। আবার তপ্রত্যয়ান্ত শব্দ রয়েছে, তাহলে ক্রেন বন্ধ, তপ্রত্যন্ত পদ থাকলেও কিন্তু করা যাবে। তীর্থ কাক, কোথায় রয়েছে কাকেরা, তীর্থে রয়েছে, কোথায় রয়েছে, তীর্থধাঙ্ক, তীর্থধাঙ্ক মানে তীর্থেই লোভী লোকগুলো রয়েছে, যখনই তীর্থস্থানে এসেই এদের দেখা যায়, এরা সবসময় তীর্থে থাকে, কার কি ঝেপে নেবে, কিভাবে কারটা মানে কুড়িয়ে বুড়িয়ে নেবে, হ্যাঁ, মাথা ভাঙিয়ে নেবে ইত্যাদি, ভুলভাল বুঝিয়ে নেবে, তো এই সে তীর্থধাংস বলা হয়। আচ্ছা, সপ্তম মন্তপদ আর কৃত্য প্রত্যয়ান্ত শব্দ আমরা দেখেছি, তৃতীয়ার মধ্যে দেখেছি কৃত্য প্রত্যয়ান্ত শব্দ, এখানেও দেখছি সপ্তম মন্তপদ আর কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যদি থাকে তাহলেও কিন্তু আমরা সপ্তমী তৎপুরুষ করতে পারি। আচ্ছা, যেমন মাসো দেয়াম, এবং এইটার মানে হচ্ছে অবশ্য কর্তব্য, দিতেই হবে, তোমাকে টাকা ধার দিয়েছি, 1 মাসের মধ্যে তুমি দেবে, ব্যাপ্তি অর্থ নয় কিন্তু, 1 মাসের মধ্যে দেবে এইরকম মানে, 1 মাস ধরে দেবে এরকম মানে নয় কিন্তু, মাসে দেয়াম, 1 মাসের মধ্যে দিতে হবে, দা যুক্ত যৎ প্রত্যয় করলে হচ্ছে দেয়, 1 মাসে দিতে হবে, মাস ও দেয়াম। দিন ও কার্যম, দিনের মধ্যে এই কাজটা করতে হবে, দিনে কার্যম। পূর্বাহ্ন গেয়াম, পূর্বাহ্নে গেয়াম, একদিনে এই গানটা করতে হবে, পূর্বভাগে গানটা করতে হবে, দিনের পূর্বভাগে গেয়েও গান করার, এই গানটা পূর্বভাগে গানের যোগ্য, এইভাবে কিন্তু এই শব্দগুলিও সপ্তম মন্ত। আবার দেখো কি, দিন রাত্রির অবয়ববাচক শব্দ এবং তত্রপদ এবং তার সঙ্গে প্রত্যয়, প্রত্যয়ের গুরুত্ব সব জায়গাতে, কারকে বলো, সমাসে বলো, এসএসসিতেও প্রত্যয়, প্রচুর প্রত্যয় আসে, 2016-তে তদ্ধিত প্রত্যয় এসছে 5খানা,
হ্যাঁ, অন্যান্য প্রত্যয় হয়তো আরোই এসেছে, প্রচুর গুরুত্ব। তদ্ধিতে সব মিলে বোধহয় 13-14খানা প্রশ্ন প্রত্যয় থেকেই এসেছে। প্রত্যয়ের গুরুত্ব খুব বেশি। প্রত্যয় আমার প্রচুর ভিডিও করা রয়েছে, ধরে 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 পড়ানো রয়েছে, দেখে নেবে। আচ্ছা, তাহলে প্রত্যয়ান্ত পদের সপ্তমী তৎপুরুষ হতে পারে পূর্বান্ন কৃতাম, সব দেখো সময়বাচক শব্দ। সময়বাচক শব্দ আছে, সময় মানে কালাধিকরণ, আরও সহজ হয়ে গেল, কালাধিকরণ আছে কিনা, সময়বাচক শব্দ আছে কিনা, এইভাবেও আমরা বুঝতে পারি। পূর্বাহ্ন দিনবাচক শব্দ, কালবাচক শব্দ, মধ্যাহ্ন কালবাচক, সায়াহ্ন কালবাচক, তত্রটাও স্থানবাচক, এটাও একটা অধিকরণ, এখানে বলেই দিয়েছে তত্রপদ থাকতে পারে। আর পরে থাকবে তপ্রত্যয়। তাহলে তপ্রত্যয় আগেও দেখেছি, এখানেও দেখছি। পার্থক্য কি? এক হচ্ছে অর্থের পার্থক্য, আর কালবাচক শব্দ। ওখানেও কিন্তু ছিল, কালবাচক শব্দও কিন্তু হতে পারে, কিন্তু সেটা আমাদের দেখতে হবে। যেমন দেখতে হবে উদাহরণ কি রয়েছে, কিন্তু এখানে দেখো সব কটা দেখছি এই যে কালবাচক শব্দ, কালবাচক শব্দ, বা এটা স্থানবাচক, মানে সব আধারাধিকরণম কালাধিকরণম যা রয়েছে সব অধিকরণ। আর অধিকরণ মানেই সপ্তমী হবে, তার মানে এখানে সপ্তমী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইভাবে ছোট ছোট ট্রিক্সগুলো তোমাকে কাজে লাগাতে হবে। এইগুলো হচ্ছে সময়বাচক শব্দ, হ্যাঁ, এটা স্থানবাচক মানে অধিকরণই হবে, মানে সপ্তমী হতে পারে, কারকের দিক থেকে বলছি। আর কারকের সঙ্গে সমাসের এইভাবে মিল করতে পারি আমি, আমাকে মনে রাখার জন্য তো সব কিছুই করতে হবে। আর পরে তো তপ্রত্যয়, ভুক্ত, দৃষ্ট, সব তপ্রত্যয়ন্ত, কৃত, ক্রিযুক্ত ত, ভুজ প্লাস ত, দৃশ প্লাস ত, এগুলো সব তপ্রত্যয়ন্ত শব্দ। এই হচ্ছে সপ্তমী তৎপুরুষ। আর নেই সপ্তমী তৎপুরুষ, এইটুকু পড়লেই সপ্তমী তৎপুরুষ শেষ। এবার তুমি তোমার রেফারেন্স বইটা বের করো, বের করে দেখবে যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে উদাহরণগুলো রয়েছে একবার রিডিং পড়ো, পড়ে দেখো এবার বুঝতে পারো কিনা, যেখানে অসুবিধা হয় জিজ্ঞাসা করো, দেখবে 1 ঘন্টার মধ্যে তৎপুরুষ শেষ। মানে দ্বিতীয় থেকে সপ্তমী 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই তাতে। এবার সেটা কি হয়, তোমাকে 3-4 বার অন্তত রিডিং পড়তেই হবে। তুমি একবার পড়লে তো সবসময় সব কিছু হয় না, ওটাকে 3-4 বার করে পড়ো, একটু না দেখে বলো, ডান দিক চেপে রেখে একবার বাঁ দিকেরটা বলো, বাঁ দিক চেপে রেখে একবার ডান দিকেরটা বলো, দেখবে হয়ে গেছে। আচ্ছা, এইবার আসবো ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ মানে একটা ষষ্ঠন্ত পদ থাকতে হবে, ভালো কথা। এই যে একটা ষষ্ঠন্ত পদ রয়েছে, এবং সেটা কর্তৃপদ এবং করণপদ হতে পারে। মানে কোনো একজন কর্তা থাকতে পারেন যিনি কাজটি করছে, আর করণ মানে যার দ্বারা কাজটি করা হচ্ছে, যে সাধকতম সে থাকতে পারে। আর কি থাকবে? কৃত প্রত্যয়ান্ত পদের ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। পরে কি থাকবে? কৃত প্রত্যয়ান্ত পদ থাকবে। এর আগেও দেখেছি কৃত প্রত্যয়ান্ত পদের গুরুত্ব, সমাসেও দেখো প্রত্যয় কিন্তু ছাড়ছে না পিছন, প্রত্যয় থাকবেই। তাহলে কৃত প্রত্যয়ান্ত পদ, তাহলে কৃত প্রত্যয়ান্ত চিনতেই হবে। কৃত প্রত্যয়ান্ত কারা? তাঁচ, লপ, সত্রী, সানোজ, তবতু, হ্যাঁ, তমুন, এগুলো সব হচ্ছে কৃত প্রত্যয়। এই প্রত্যয়ান্ত পদ পরে রয়েছে, এবার আমি কি করে চিনব? তার জন্য কৃত প্রত্যয় পড়তে হবে। রাজা দেশ, অর্থ নাশ, পয়ঃ পানম, তারপরে মনস্তাপ, চন্দ্রোদয়, হ্যাঁ, এগুলো সব প্রত্যয়ান্ত পদ। ব্যুৎপত্তি জানতে হবে, প্রত্যয় জানতে হবে। প্রত্যয় না জানলে সংস্কৃত বোঝা যায় না, সংস্কৃতের ব্যুৎপত্তি করা যায় না। প্রত্যয় বেস, একদম বেস না থাকলে বাড়ি যেমন দাঁড়াতে পারে না, প্রত্যয় না জানলে সংস্কৃত দাঁড়াতে পারে না। তাহলে রাজাদেশ, রাজার আদেশ, এইভাবে মানে করো আগে। রাজাদেশ মানে কি? রাজার আদেশ, এই যে মানে করলাম রাজার, এইটা হচ্ছে ষষ্ঠী। র থাকলে ষষ্ঠী, রাজার। এবার রাজন শব্দ ষষ্ঠীর এক বচন করো, রাজ্ঞঃ আদেশ, রাজ্ঞঃ আদেশ, রাজাদেশ। এবার আদেশ, আদিশ, ঘই প্রত্যয় হয়েছে। এবার ঘই প্রত্যয় কি করে জানবো? ঘই প্রত্যয়ের আমার ভিডিও রয়েছে, দেখে নাও। অর্থ নাশ মানে কি? অর্থের নাশ করো, অর্থস্য নাশ। কেন ষষ্ঠী করলাম? এই নাশ শব্দটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, বলতে স্যার অর্থ শব্দ রয়েছে, তাহলে চতুর্থী করব না। পরের শব্দটা খেয়াল করো, নাশ শব্দ ঘই প্রত্যয়ান্ত শব্দ, নশ প্লাস ঘই করলে হয় নাশ, অর্থস্য নাশ। আচ্ছা, পয়ঃ পানম, পয়সঃ পানম, দুধের পান। পানও শব্দটা কি প্রত্যয়ান্ত? লুট প্রত্যয়ান্ত, এটাও কৃত প্রত্যয়। লুট প্রত্যয় কী করে চিনবো? শেষে অন থাকবে, ব্যাস, এই এক লাইনে লুট প্রত্যয় শেষ। পানম, দানম, করণম, হরণম, স্নানম, গানম, সব লুট প্রত্যয়ান্ত পদ। মনস্তাপ, কিসের তাপ? মনের তাপ। মনসঃ তাপ, মনসা কেন হলো? মনস শব্দ ষষ্ঠীর এক বচন, মনসঃ তাপ। চন্দ্রোদয়, চন্দ্রস্য উদয়, ষষ্ঠী তৎপুরুষ, চন্দ্রস্য উদয়, চন্দ্রোদয়। তাহলে পরে কৃত প্রত্যয়টাকে তোমাকে চিনতে হবে।
আচ্ছা, নেক্সট ষষ্ঠন্ত পদ আর পরে স্পেশাল কিছু পদ, যাচক, পূজক, পরিচারক, পরিবেশক, অধ্যাপক, হত্রী, ভত্রী ইত্যাদি শব্দ যদি থাকে ষষ্ঠী, আগেরগুলির মতোই ষষ্ঠী তৎপুরুষ হবে। ঠিক একই রকমভাবে শব্দগুলো আমার মনে রাখতে হবে। দেব পূজক মানে দেবতার পূজক, তাই দেব পূজক। এবার এই রকম শব্দ তোমায় দিয়ে দিয়েছে, ব্যাসবাক্য কী করে করব, তুমি দেখবে পূজক শব্দ আছে, তাহলে ষষ্ঠী তৎপুরুষ হবে। আগে এইটাকে চিনতে হবে যে কোন তৎপুরুষ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, তাহলে প্রথম শব্দটাই সেই বিভক্তি জুড়ে দাও, হয়ে যাবে দেবস্য পূজক। এইভাবে আমরা ব্যাস বাক্য করতে পারি। ব্রাহ্মণ যাজক, যাজক শব্দ রয়েছে তাহলে ষষ্ঠী হবে, তাই ব্রাহ্মণ শব্দ ষষ্ঠী করে দাও। ব্রাহ্মণস্য যাজক, গৃহ পরিচারক, গৃহস্য পরিচারক, খাদ্য পরিবেশক, খাদ্যের পরিবেশক, লোকটা খাবার দিচ্ছে, খাদ্যের পরিবেশক, খাদ্যস্য পরিবেশক। গণিতের অধ্যাপক, গণিতস্য অধ্যাপক, অধ্যাপক শব্দ রয়েছে। হোত্রী মানে যিনি সম্পাদন করেন, হোম সম্পাদন করেন। হোতা, যজ্ঞস্য হোতা, যজ্ঞ হোতা। মদ উৎসাহ, এই যে উৎসাহ শব্দ রয়েছে, মদ উৎসাহ, মম উৎসাহ, তাহলে উৎসাহ শব্দ পরে রয়েছে, তার যোগে আমরা ষষ্ঠী বিভক্তি করলাম। তাহলে মম উৎসাহ যদি দেখি, মম শব্দের জায়গায় মথ আদেশ হয়। হ্যাঁ, যেমন মোদীয় বাসভবনে আসিয়া আমাদেরকে কৃতার্থ করিবেন, কার্ডে লেখা থাকে না মোদীয় বাসভবন, মোদীয়টা কোথা থেকে এলো? হ্যাঁ, মম ইয়াম মোদিয়াম, মম ইদাম মোদিয়াম, মম শব্দ থেকে মত আদেশ হয়, তাই এখানে মম শব্দে মত এসেছে আর উৎসাহ নিজে বসে গেছে, তাহলে মোদীয় মতযুক্ত উৎসাহ মদুৎসাহ, তার মানে ব্যাস বাক্য করলে সমান সমান কী হবে? মম উৎসাহ। হ্যাঁ, ষষ্ঠন্ত পদ শুরুতে থাকতেই হবে, ষষ্ঠন্ত পদ না থাকলে ষষ্ঠী হবে না। এইটুকু হচ্ছে ষষ্ঠী কোথায় কোথায় হয়। এবার বাকি হচ্ছে ষষ্ঠী কোথায় কোথায় হয় না। এইটাই হচ্ছে ষষ্ঠীর স্পেশালিটি, যে ষষ্ঠী কোথায় কোথায় হয় না। এবার প্রশ্ন হচ্ছে স্যার এগুলো কি জানতে হবে? হ্যাঁ, এগুলো জানতে হবে, কারণ কোনো সময় হয়তো এই বাক্যটা দিয়ে বললো যে ব্যাস বাক্য কী হবে বা সমাসবদ্ধ পদ কী হবে, অপশানে দিল কোনোটি নয়। এবার না কোনোটি নয় না, কিছু তো একটা হবে, তিনটের মধ্যে একটা দিয়ে দিই, এরকম মনে হতে পারে, কিন্তু না, ষষ্ঠী কোথাও কোথাও হয় না, এটাও জানতে হবে। যেমন ধরো প্রথম নিয়ম বলছে নির্ধারণ বোঝালে হয় না। নির্ধারণ আগের দিন আমরা খুব ভালো করে বুঝেছি, নির্ধারণ মানে বহুষু একস্য পৃথক্করণম নির্ধারণম, মানে অনেকগুলি একই ধরনের বস্তু রয়েছে, তার থেকে একটাকে তুমি নিয়ে আলাদা করলে, তখন তুমি বললে নির্ধারণ। যেমন অনেক কবি রয়েছেন, তুমি বললে কবিষু কালিদাসও শ্রেষ্ঠ, সব কবিদের মধ্যে কালিদাস হলেন শ্রেষ্ঠ, তাহলে এই যে এটাকে বলে নির্ধারণ, অনেকগুলির ভেতর থেকে একটাকে আলাদা করাকে নির্ধারণ বলে। তাহলে সমজাতীয় অনেকগুলির ভেতর থেকে একটাকে যেই আলাদা করলাম, সেখানে কারক হবে নির্ধারণের ষষ্ঠী, কিন্তু সেই পদ দুটোকে সমাস করা যাবে না। নৃণাং দ্বিজ, নৃণাং দ্বিজ শ্রেষ্ঠ, তুই নৃ শব্দ আর দ্বিজ শব্দ সমাসবদ্ধ করতে পারবে না। নৃ আর দ্বিজ, তুমি ভাবছো যে নৃ মূল শব্দ আর দ্বিজ মূল শব্দ জুড়ে দেবো সমাসবদ্ধ হয়ে যাবে, হবে না, করা যাবে না, মানে হবে না, ভুল হয়ে যাবে, কারণ এখানে নির্ধারণ বুঝিয়েছে। নরদের নৃ মানে মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তা নৃণাং দ্বিজকে সমাজবদ্ধ করা যাবে না। গোসু কৃষ্ণা বহুক্ষীরা, গরুদের মধ্যে কৃষ্ণ গায় বহু দুগ্ধবতী, বহু দুগ্ধ দান করে থাকে, তাহলে গোসু একটা পদ, কৃষ্ণা একটা পদ, এখানে কি অর্থ রয়েছে? নির্ধারণ। গরুদের মধ্যে কৃষ্ণ গায় নির্ধারণ হয়েছে, অনেকগুলোর ভেতর থেকে একটাকে আলাদা করেছে, নির্ধারণ, তাহলে এখানে সমাস হলো না। ষষ্ঠন্ত পদ আর পূরণবাচক শব্দ, পূরণবাচক মানে 1 2 3 আমরা যেমন সংখ্যায় লিখি, সেটাকে যখন কথায় লিখি, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম যখন লিখি, এই রকম শব্দ থাকলেও সমাস হবে না। শতাং ষষ্ঠ, ছাত্রানাং প্রথম, ছাত্রানাং প্রথম, তুমি কি করলে? ছাত্র শব্দটা নিলে আর প্রথম শব্দটা নিলে সমান সমান করে ছাত্র প্রথম করে দিলে, করা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। নেক্সট ষষ্ঠন্ত পদ আর গুণবাচক শব্দ, একটু আগেই বলেছি গুণবাচক শব্দ। গুণ কি? কোনো দ্রব্যকে আশ্রয় করে থাকে যা, সেটা হচ্ছে গুণ। যেমন কাকস্য কার্ষ্ণম, কাকের কৃষ্ণতা, কৃষ্ণতা কার গায়ে রয়েছে? কাকের গায়ে রয়েছে, কাককে আশ্রয় করে রয়েছে কালো বর্ণ, এটাকে তুমি সমাস করতে পারবে না। সমাস করার জন্য কি মূল শব্দটা কাক শব্দ আর কার্ষ্ণ হচ্ছে মূল শব্দ, এই দুটোকে নিয়ে যুক্ত করে দিলে হয়ে যায় কাক ও কার্ষ্ণ, কিন্তু হবে না। কেন? এটা কাকের কৃষ্ণবর্ণকে বুঝিয়েছে, এটা শুধুমাত্র একটা কোয়ালিটি, একটা গুণকে বুঝিয়েছে, যে গুণটা দ্রব্যকে আশ্রয় করে থাকে। সেই গুণবাচক শব্দের সঙ্গে ষষ্ঠী তৎপুরুষ হয় না। ব্রাহ্মণস্য শুক্লা, ঠিক একই রকমভাবে ষষ্ঠী রয়েছে আর গুণ রয়েছে, হবে না।
মহাশ্বেতায়া শুভ্রতা, মহাশ্বেতা শুভ্রতা হবে না, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে অর্থগৌরবম, বুদ্ধিমান্দম। এগুলো গ্রামাটিক্যালি সিদ্ধ করার জন্য পাণিনি আলাদা সূত্র করেছেন, যে এই যে নিয়মটা বলা হলো, এই নিয়মটা নিত্য নয়, যে সব জায়গায় নিয়মটা হবে তা নয়। অনিত্য অয়ম গুণেন নিষেধ, এই যে গুণের দ্বারা নিষেধ করা হচ্ছে, গুণের দ্বারা ষষ্ঠী তৎপুরুষ নিষেধ করা হচ্ছে, এটা নিত্য নয়। কেন বললেন না, বললেন আমার আগে অনেক কবি জন্মগ্রহণ করে গেছেন, অনেক প্রয়োগ করে গেছেন, এই ধরনের প্রয়োগগুলো আগে থেকে হয়ে এসেছে, সুতরাং এই প্রয়োগগুলোতে সমর্থন করতে হবে। তাই তিনি কি করলেন, বলছে অনিত্যায়ম গুণেন নিষেধ। দীক্ষিত বলছেন এই গুণ নিত্য নয়। যেমন অর্থ গৌরবম, গৌরব শব্দটি গুণবাচক শব্দ। কিসের গৌরব? অর্থের গৌরব, তাহলে অর্থস্য গৌরবম সমাস হবে এখানে। বুদ্ধির মান্দতা, বুদ্ধির হীনতা, বুদ্ধির স্বল্পতা, বুদ্ধে মান্দ্যম, বুদ্ধি শব্দে ষষ্ঠী করো, বুদ্ধে মান্দ্যম, বুদ্ধির মন্দতা, স্লো ব্রেন, ব্রেন কাজ করে না, ঢিলা বুদ্ধি, আমরা বলি না অনেক সময় যে মাথা একটু হালকা আছে, বোধে হালকা আছে, বোঝে না, এরকম আমরা বলি। তো বুদ্ধে মান্দাম, বুদ্ধির মান্দতা, এইখানে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হবে। এই অর্থ গৌরবম কিন্তু গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল, কারণ এখানে গুণবাচক শব্দ হলেও ষষ্ঠী তৎপুরুষ হয়েছে, বাকিগুলো কিন্তু গুণবাচক হলেও ষষ্ঠী তৎপুরুষ হয় না। কিন্তু এই নিয়মটা পাণিনি সেইভাবে গুরুত্ব দেননি, বলছে হ্যাঁ করতেও পারো, নাও করতে পারো। এই জন্য এই উদাহরণটা, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট হয়ে যায়। প্লাস এটা ভারবের অর্থ গৌরবমের সঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ষষ্ঠীতে আরও কিছু কিছু নিষেধ রয়েছে। কি দেখো, তৃপ্তার্থক পদ, আমরা জানি তৃপ্তার্থক পদ থাকলে বিভাষাকরণে আমরা ষষ্ঠী করতে পারি। ফলানাম তৃপ্ত কর্মাদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়া ষষ্ঠী এব, দীক্ষিতকারও বলে গেছেন। দীক্ষিত না, বার্তিকে বলা রয়েছে যে তৃপ্তার্থক ধাতু থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, ষষ্ঠী বিভক্তি হয়, কারকে হয়, কিন্তু সমাসে এই দুটোকে জুড়তে পারবে না। ফল শব্দ আর তৃপ্ত, ফলও তৃপ্ত করতে পারবে না। ফলানাং তৃপ্ত বাবা আলাদা আলাদাই থাকো, তোমরা একসঙ্গে বসো না। কাষ্ঠানাং সুহিত একই মানে, একই মানে, দুটোর মানে একই। তাহলে কি করতে হবে, ফলতৃপ্ত যদি দিয়ে দেয় আমাকে, তাহলে কি করব, ষষ্ঠী নিষেধ করেছে, অন্য কিছু তো নিষেধ করেনি, ফলই তৃপ্ত। তপ্রত্যয়ন্ত পদ রয়েছে, তপ্রত্যয়ন্ত পদ হলে তৃতীয়া করা যায়, ফলের দ্বারা তৃপ্ত, ষষ্ঠী করা যাবে না, ফলস্য তৃপ্ত, ফলানাম তৃপ্ত করা যাবে না, কি করতে হবে, ফলই তৃপ্ত, ফলের দ্বারা তৃপ্ত, এরকম মানে করতে হবে। এই হচ্ছে তৃতীয়া তৎপুরুষ করা যাবে, হ্যাঁ, মানেটা পাল্টে যাবে, ব্যাস বাক্যটা পাল্টে যাবে, ষষ্ঠী করা যাবে না। আবার দেখো, ষষ্ঠন্ত পদ সত্রী সানোজ তুমুন ত লপ, তা, তা মানে তাচ, লপ তব্য অক ত্রিন প্রত্যয়। দেখো আবার সেই প্রত্যয় চলে এসেছে, প্রত্যয়ের ভিডিও, এই জন্য সবার আগে প্রত্যয়ের ক্লাস, আমরা অসংখ্য প্রত্যয়ের ক্লাস করেছি। অসংখ্য মানে প্রত্যেকটা প্রত্যয় আমরা ধরে ধরে এক একটা ক্লাসে আলোচনা করেছি। প্রত্যয় লাগবেই, যেখানেই যাও না কোনো প্রত্যয় লাগবে। ইন্টারভিউতে ব্যুৎপত্তি জিজ্ঞাসা করে, আর ব্যুৎপত্তি মানেই প্রত্যয় লাগবে, প্রত্যয় ছাড়া ব্যুৎপত্তি হয় না। দ্বিজস্য কুর্বন, এই শব্দটা দেখো, কুর্বন শব্দটা কি, কৃধাতু, তার সঙ্গে কি হয়েছে, সত্রী সানচ হয়েছে, ব্যাস। হ্যাঁ, কুরবানো সানচ হয়েছে, এটা সত্রী হয়েছে, এটা সানচ হয়েছে, কৃতবা তাচ হয়েছে, অধিকৃত্য লপ হয়েছে, দাতুম তুমুন হয়েছে, কর্তব্যম তব্য হয়েছে, পাচক অপ্রত্যয় হয়েছে, স্রষ্টা ত্রিচ প্রত্যয় হয়েছে, ব্যাস। জাস্ট এই প্রত্যয় দেখলাম যে এই প্রত্যয় থাকলে তো হয় না, তাহলে সমাস করা যাবে না। যদিও এইটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, দুটি ষষ্ঠন্ত পদ, দুটোতেই ষষ্ঠন্ত, তক্ষ কস্য সর্পস্য, সমাস করা যাবে না কোনোভাবেই না, দুজনেই ষষ্ঠী। কাকে প্রাধান্য দেবো, কাকে দেবো না, এই ঝামেলাবাদ, এই বাবা তোরা দুজনেই আউট, কাউকেই নেবো না, হ্যাঁ, একই রকম ব্যাপার। ষষ্ঠন্ত পদ, তার সঙ্গে ত প্রত্যয়ান্ত পদ, এবং সেটা কি কি, মত্তর্থক, বুদ্ধার্থক, পূজার্থক। কারকের সময় বারবার বলেছি, মতি বুদ্ধি পূজার্থে ব্যস্ত সূত্রানুসারে বর্তমানকালে ত প্রত্যয় হয়, এবং সেই বর্তমানকালে ত প্রত্যয় হলে ষষ্ঠী বিভক্তি হয়। এই পর্যন্ত ঠিক আছে, কারক বিভক্তি ঠিক আছে, কিন্তু সমাস করা যাবে না, মানে রাজ্ঞাং মতো রাজমতো করতে পারবে না, রাজ্ঞাং বুদ্ধ রাজবুদ্ধ করতে পারে, সর্বেশাং পূজিত সর্বপূজিত না, দুটোকে মিলিয়ে দিয়ে সমস্ত পদ করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, কিন্তু আমি যদি অন্যভাবে করি, তৃতীয়া দিয়ে করি, তাহলে হবে, ষষ্ঠী দিয়ে করলে হবে না। দেখো, রাজভি পূজিত, রাজার দ্বারা পূজিত হচ্ছেন, হয়েছেন, হচ্ছে না হয়েছেন, এটা কিন্তু বর্তমানকালে তো প্রত্যয়, মানে রাজার পূজিত, এখন পূজিত হচ্ছেন, লোকটা এখন প্রাইজ পাচ্ছেন রাজার কাছ থেকে।
কিন্তু রাজভি পূজিত, রাজার দ্বারা ইনি পূজিত হয়েছিলেন। তপ্রত্যয় রয়েছে, তপ্রত্যয় থাকলে আমরা জানি তৃতীয়া তৎপুরুষ করা যেতে পারে, তাই তৃতীয়া তৎপুরুষ করা হয়েছে। যদি এই পদটা দেয়, হ্যাঁ, তাহলে আমি বুঝবো ষষ্ঠী তো কোনোভাবেই করা যাবে না, কারণ তপ্রত্যয় বর্তমানকালে রয়েছে। তাহলে আমরা কি করব? তৃতীয়া দিয়ে করব, অতীতকাল দিয়ে করব, কারণ তপ্রত্যয় মানে অতীতকালে হয়ে যাচ্ছে, তৃতীয়া করলে অতীতকালে মানে হবে। এইভাবে ষষ্ঠীটা কিন্তু নিষেধ কোথায় কোথায় হয় সেটা আমরা দেখলাম। তাহলে কোন কোন জায়গাতে ষষ্ঠী নিষেধ হয় আমাদের একটু চোখটা বুলি নিতে হবে। নির্ধারণে ষষ্ঠী বিভক্তি করা যাবে না, মানে ষষ্ঠী তৎপুরুষ করা যাবে না। পরে পূরণবাচক শব্দ মানে প্রথমা দ্বিতীয়া এই শব্দগুলো থাকলে করা যাবে না। গুণবাচক শব্দ থাকলেও ষষ্ঠী করা যাবে না, তবে এটা অনিত্য নিয়ম। তৃপ্তি অর্থক শব্দ থাকলে করা যাবে না, তৃপ্তি মানে সন্তুষ্ট হয়েছে এই ধরনের শব্দ থাকলে করা যাবে না। এই প্রত্যয় থাকলে করা যাবে না, সত্রী সানস তুমুন তাচ লপ ইত্যাদি প্রত্যয় থাকলেও সমাসবদ্ধ করা যাবে না। দুটোই ষষ্ঠী রয়েছে, দুটোকেই নেওয়া যাবে না। আবার কি মত্তর্থ বর্তমানকালে তপ্রত্যয়ন্ত পদ যদি পরে থাকে তাহলেও সমাস করা যাবে না, ষষ্ঠী সমাস করা যাবে না, ষষ্ঠী তৎপুরুষ করা যাবে না। তৃতীয়া তৎপুরুষ করতে পারো, তুমি এখানেও দেখো তৃতীয়া তৎপুরুষ করেছি, ওপরেও তৃতীয়া তৎপুরুষ করেছি। এই হচ্ছে আমাদের প্রথমা দ্বিতীয়া থেকে ষষ্ঠী বিভক্তির আলোচনা। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো, হাত তুলবে, আমি একজন একজন করে বলবো। দাদা। বলো রিনা। দাদা, হ্যাঁ বলছি দাদা, ওই যে দধানা ওদনাম বললেন না? হুম। হ্যাঁ, ওটা ওটা কি ওদনাম হবে না ওদন হবে? হ্যাঁ, ওদনা হবে, মানে ভালো বিসর্গ কথা, হবে না ময় হবে? ঠিক। এইটা তোমাকে ব্যাস সমস্ত পদে যা দেবে তুমি তাই করবে, ঠিক আছে? সমস্ত পদে মানে আচ্ছা, সমাসবদ্ধ পদে কি তোমায় বলবো? যদি ওদন দেয় তুমি ব্যাস বাক্যতেও তাই করবে, কোনো চেঞ্জ করতে যাবে না। এই জন্যই বলেছি প্রথম পদের ষষ্ঠী পঞ্চমী তৃতীয়া এইগুলো চেঞ্জ করো, পরেরটা যা আছে তাই থাকবে। ওকে? আচ্ছা। দাদা বচনের কি কোনো ব্যাপার আছে? মানে দেব পূজক, এক্ষেত্রে দেবস্ব পূজক বা দেবানানাং পূজক করা যেতে পারে নাকি? না, বচনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বচনের কোনো ব্যাপার নেই, দুটোই করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা আরেকটা কোশ্চেন ছিল। বলো। হ্যালো, হ্যাঁ, বলছি বাচি নিপুণা আর বাচা নিপুণা দুটোই তো বাং নিপুণা হবে তো? একদম দুটোই বাং নিপুণ হবে। অনেক জায়গায় বাক নিপুণ বাঘ নিপুণ থাকে না, দুটোই একই হবে। উয়া উয়াই হবে তাই তো? একদম যা বানানো ওখানে দিয়েছে ওটাই ঠিক। কেন ঠিক হচ্ছে আছে দেখো, দাদা। কারণটা কি? বয়াকার কয় হসন্ত, মূল শব্দ কি? বাক, বয়াকার কয় হসন্ত, আর পরে রয়েছে নিপুণের ন রয়েছে। সন্ধির নিয়মে পরে যদি দন্তন্য থাকে তাহলে বর্গীয় বর্ণ যে ক রয়েছে সেই বর্গের পঞ্চম বর্ণ হবে, সেই বর্গে ক বর্গেরই পঞ্চম বর্ণ হতে হবে। তাহলে ক খ গ ঘ উমা, এই জন্য উমাটা হচ্ছে। বোঝা গেল? অন্য বর্ণ আসছে না কিন্তু এই কারণে। হ্যাঁ দাদা। যদি প থাকতো, কোনো কারণে ধরো প আছে, তাহলে প বর্গের পঞ্চম বর্ণ তখন হতো। মা হয়ে যাবে। ঠিক ঠিক, এইভাবে তখন বুঝতে মা হবে। হয়ে যাবে। হ্যাঁ, এটা সন্ধির নিয়ম। স্যার, হ্যাঁ, স্যার বলছিলাম পঞ্চমীতে পতিত আছে শব্দ জায়গায়, কিন্তু দুটোই হয়, দ্বিতীয়তে আবার পতিত আছে। দুটোই হয়, আমি তাহলে বুঝে বুঝবো গেছি কিভাবে প্রশ্ন। দুটোই হয়, একদম দুটোই হয়, বলার আগে আমি বুঝে গেছি ওটা দুটোই বুঝবো হয়। কিভাবে? দুটোই করা যাবে, দুটোই অ্যাকসেপ্টেড, দুটোই ঠিক। তোমাকে অপশানে দুটো দেবে না, যে কোনো একটা দেবে দিলে। ঠিক আছে? আর যদি দুটো দেয় তাহলে অপশানটা ওইভাবেই দেবে যে দ্বিতীয়া এবং পঞ্চমী। পানিনি নিজেই শব্দ দুটোর উল্লেখ ঠিক, ঠিক। করেছেন। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ?